শুনতে শোনা রিয়াদ যাচ্ছে? স্যার। জি শুনতে পাচ্ছি। ওকে। প্রথমে আমিও আপনাদের মতো একটু সরি বলে নিই, বিকজ আমি আসলে যেহেতু ফ্যাসিলিটেট করব, আমি ডেস্কটপ থেকে জয়েন করছি and আমারও ওয়েবক্যাম নাই। তো এই ব্যাপারে আমাকে একটু মাফ করবেন। বাকি আমরা একটু আলোচনায় যাব। আপনারা আসলে, যদি আলোচনায় যাওয়ার আগে আমার একটু জানা দরকার যে আমার আসলে অডিয়েন্স কারা। আমি আপনাদের সাথে একটু যদি শর্টের উপরে পরিচয় করি, যে আপনারা আসলে কি কি করছেন বা কোথা থেকে বলতেছেন, র্যান্ডমলি একটু অ্যান্সার দিবেন। এখানে কি বলা যাবে ভয়েসে? জি, বলেন। আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আপাতত ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আর প্রফেশনালি যদি বলি, আমি একজন ইউআই ইউএক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার আর হচ্ছে ওয়েব ডেভেলপার। পাশাপাশি আমি একজন ডিবেটার এবং কন্টেন্ট রাইটার। ওকে, ফাইন। আরো দুই একজন বলেন একটু শুনি। অনেকে চ্যাট বক্সে লিখতেছেন, সো এইখানে আমি মোটামুটি আমার স্টুডেন্টও দেখতে পাচ্ছি একজন লেখা। আহ, বাকিরাও একটু বলেন, তো শুনি আপনাদের আপনার কারা আসসালামু কিভাবে। আলাইকুম, আমার নাম হচ্ছে আরিফ বিল্লাহ। আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়াশোনা করতেছি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড প্রফেশন হিসাবে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ফ্রিল্যান্সিং এ কাজ করতেছি। ওকে। থ্যাংক সালামু আলাইকুম। আমি জাহান, পড়াশোনা করছি ওপেন ইউনিভার্সিটির আন্ডার সোশিওলজিতে। আর প্রফেশনালি যদি বলি, আমি হচ্ছে একজন মানে পার্ট টাইম কন্টেন্ট রাইটার, বিভিন্ন জায়গায় ভলান্টারি ভাবে কাজ করেছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা আমি একসাথে সাব্বির আহমেদ, পড়াশোনা করছি। আমরা একসাথে অনেকে আনমিউট না হই, তাহলে হচ্ছে নয়েজ হবে। আমরা একজন একজন আনমিউট হই, কথা বলি, সবার কথাই শুনবো। জি, আসসালামু আলাইকুম। একটু মনে হয় কি, আমরা একটু ক্লাস্টারের মধ্যে চলে যাই। আমরা আসলে ইউনিভার্সিটির কতজন আছি, জাস্ট যদি একটু হ্যান্ড রাইজ করি যে আমরা ইউনিভার্সিটির আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সরকারি তিতুমির কলেজে সমাজকর্ম বিভাগে পড়াশোনা করছি, এবার অনার্স দ্বিতীয় বর্ষ। এবং পাশাপাশি সরকারি তিতুমির কলেজ বিতর্ক ক্লাবের উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং বিতর্ক করছি। এই হচ্ছে আমার পরিচয়, এবং আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আচ্ছা, ফাইন। এই ইউনিভার্সিটির নিচে মানে কলেজের কেউ আছি, স্কুল কলেজ লেভেলের? সবাই আসলে হ্যান্ড রাইজ করে রাখছেন, যারা একবার হ্যান্ড রাইজ করে রাখছেন তারা হ্যান্ড আর ডাউন করেন না। যে কোশ্চেনের সাথে রিলেভেন্ট ওই কোশ্চেনে একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে স্যার, আমার মনে হয় যে যদি একদম র্যান্ডম একটা আইডিয়া যদি আমি নেই, আমরা বিভিন্ন এলাকা থেকে আসছি যারা চ্যাট বক্সে লিখতেছেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসছি আমরা সবাই। তো সবাই এইখানে আসার পিছনের যে কারণটা, সেটা হচ্ছে আমরা মূলত ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালস ব্যাপারে জানবো, যেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। এখানে যে জিনিসটা হয় যে ওয়েব ডেভেলপমেন্ট অনেক বড় একটা সেক্টর। এটা আসলে একদম একটা ল্যাঙ্গুয়েজ বা একটা কিছু জানলাম, একটা সেশন করলাম এবং পুরো জিনিসটা বুঝে গেলাম, এরকম কোনো কিছু না। এটা কন্টিনিউয়াস একটা লার্নিং প্রসেস, এবং এটা প্রতিনিয়ত ডে বাই ডে আপডেট হইতেছে and হইতে থাকবে, কারণ আপডেট যদি না হইতো তাহলে ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিটাই টিকতো না। একবার আমি একটা ওয়েব ডেভেলপমেন্ট করে নিলাম and এটা মোটামুটি সারা জীবন চলবে এরকম কিছু না, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে। আমি নিজেও শিখি, এখনো শিখি, এবং এর মধ্যেই চলতেছে। তো আজকে আপনাদের সেশন বলতে আসলে এটা আমরা একটু যদি বলি, এটা আমরা মূলত ডিসকাশন মূলক করতে পারলে বেশি ভালো হয়, যে আমরা যা জানি জানাবো এবং কিছু শিখবো। এইখানে একদম ওয়ান ওয়ে কানেকশন না করি, যে আহ, শুধু স্যার বলবে বা শুধু ভাইয়া বলবে আমরা শুনবো এবং অনেক কিছু শিখে যাবে, এরকম হচ্ছে বেটার আমরা একটা আলোচনার মধ্যে যাই, আসলে আমরা কতটুকু জানতেছি, তার মধ্যে কতটুকু ঠিকঠাক জানতেছি, কতটুকু ভুল জানতেছি, বা জানার হইলে আসলে কি জানতে পারি, কিভাবে জানতে পারি, এই রিলেটেড কথাবার্তাই একটু বেশি থাকবে।
তো আপনারা একটু পার্টিসিপেট করবেন যেন আমার জন্য একটু সুবিধা হয় আপনাদের সাথে কানেক্ট করতে। একসাথে আপনারা অলমোস্ট 190 এর উপরে এখন প্রেজেন্ট আছেন, আরো জয়েন করবেন। অনেকেই আছেন হচ্ছে নন ডিপার্টমেন্টাল। তো খুবই ভালো যে আপনারা এই ইন্টারেস্টটা দেখাইতেছেন, কারণ এইটা এখন বর্তমানে সবচেয়ে বেশি আহ, চর্চিত একটা ব্যাপার এবং সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিও বলা যায়। তো আমি মূলত এই জিনিসটাকে সুন্দরভাবে একটু গোছানোর জন্য একটা স্লাইড রেডি করছি। আদারওয়াইজ দেখা যাবে কথা উলট পালট হয়ে যেতেছে, কিছু কথা যেটা বলার বলতে পারবো না, মিস হয়ে যেতে পারে। একটু স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিন কি আপনাদের কাছে ভিজিবল? জি ভিজিবল। Yes, sir. ওকে, আপনাদের জন্য ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমি মোহাম্মদ উমাইর হাসান, লেকচারার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের টপিক যেটা যাবে ওয়েব ডিজাইন ফান্ডামেন্টালস, যেখানে আমরা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলবো, জানবো ইন্ডাস্ট্রিটা সম্পর্কে, and, সুযোগ হইলে আমরা হ্যান্ডস অন কিছু কাজ দেখবো। তো আশা করি যে টাইমের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। আপনাদের যাদের হ্যান্ড এখনো রাইজ করা আছে, প্লিজ একটু হ্যান্ড ডাউন করে ফেলেন। যদি কোনো কোশ্চেন থাকে দেন হ্যান্ড রাইজ করবেন, কোশ্চেন করার সুযোগ পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে টপিকস এর একদম রিলেটেড কোনো কোশ্চেন আপনি পরে ভুলে যেতে পারেন, সাথে সাথে কোশ্চেন করতে পারেন। আর যদি মনে হয় যে না আমরা একটু ওয়েট করতে পারি, তাহলে কোশ্চেনটা একটু নোট ডাউন রাখবেন। আমরা একদম লাস্টে একটা কোশ্চেন অ্যান্সারিং সেশন থাকবো, ওইখানে আমরা মূলত সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যতখানি জানি জানাবো আপনাদের, এবং আপনাদের কাছ থেকেও জানবো। ওকে স্যার? ওকে স্যার। ওকে ফাইন। আজকে যে কথাটার দিকে আসি, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যে কোশ্চেনটা বলতেছিল, তার আগে একটু দেখি আমাদের আজকের আসলে এজেন্ডা গুলা কি কি, বা আমরা আসলে আজকে কি কি নিয়ে আলোচনা করবো। আমি কিছু এজেন্ডা সেট করছি, যেগুলো হচ্ছে আসলে ওয়েব ডেভেলপমেন্ট কি, এই ব্যাপারটা সম্পর্কে একটু আলোচনা করব, এর ইম্পর্টেন্স, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড টেকনোলজি, এন্ড এর সাথে ডিমান্ড নিয়ে কথা বলবো। আর সাথে তো ওই তিনটা জিনিস আছে, এগুলো জাস্ট একটা ধারণার জন্য। তো ফার্স্ট কোশ্চেনে যদি আসি, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট? আপনারা একদম র্যান্ডমলি কি জানেন? ইজ নট ম্যান্ডেটরি যে ওয়েব আপনাকে অ্যান্সার দিতে হবে, আপনি যা জানেন তাই বলেন। যদি বলা হয় ওয়েবসাইট বলা যায় সহজ কোনো ভাষায়। ওয়েবসাইট ওয়েবসাইট, মানে তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা। কোনো ওয়েবসাইট মেইনটেইন তৈরি করা। করা। খুবই ভালো। আর কেউ কিছু? আপনি আনমিউট হয়ে কথা বলতে পারেন, এখন এখন আপনাদের জন্য ফ্লোর। ওয়েবসাইট তৈরি করা এবং ফিউচারে সেটা মেইনটেইন করা। ওয়েবসাইট তৈরি করা, মেনটেন করা, এন্ড স্যার কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, তারপর সেটাকে ইমপ্রুভ করা, পুরো ব্যাপারটা। সো বলা যায় যে আপনাদের সবগুলো অ্যান্সারই কারেক্ট। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আসলে ওয়েবসাইট তৈরি করা, বিল্ড করা, মেনটেন করা সবকিছুই আসে। তো এটা যদি একদম একটা ফর্মাল ডেফিনেশনে যাই, তাহলে যে জিনিসটা আসবে, ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিং, বিল্ডিং এন্ড মেনটেনিং ওয়েবসাইট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন দ্যাট রান অনলাইন ইন এ ব্রাউজার। তো একদম ফর্মাল ডেফিনেশন এটা। এখানে যেমন অ্যাজ এন এক্সাম্পল স্বরূপ ফেসবুক, অ্যামাজন, পোর্টফোলিও আছে, আমরা যা দেখতেছি তাই ওয়েবের মধ্যে আসতেছে। এন্ড এই পুরো জিনিসটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। এখানে ওই যে যেটা বললাম, কন্টিনিউয়াস আপডেটের মধ্যে থাকতে হয়, মেনটেনেন্স অনেক বড় একটা ফ্যাক্টর এখানে। তো এই যে যে পুরো ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা, এই পুরো ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আমরা কি এর নাম আগে শুনছি? জি। এখানে জি অনেক জি অনেকেই শুনছি। পিছিয়ে রাখি আমরা। তো তাদের জন্য হয়তোবা এগুলা একটু মনে হইতে পারে সেম টাইপের আলোচনা, বাট নন ডিপার্টমেন্টালও যেহেতু ভালোই আছে, আমি একদম ফুল ডিটেলসে যাইতেছি। তো একটু ওয়েট করুন, আমরা সামনে আগাম। যারা নন ডিপার্টমেন্টাল, আমরা কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে জানি? জি জানি। ফ্রন্ট এন্ড কি স্যার? স্যার ওয়েবসাইটে যেটা ইউজাররা দেখে, ইউজাররা দেখে। ইন্টারেক্ট আর ব্যাক করে। এন্ড? ব্যাক এন্ডটা হচ্ছে ওই ইউজাররা এটা নর্মালি দেখে না, বাট ফাংশনটা যেভাবে হচ্ছে ওয়েবসাইটের। ফাংশনটা যেভাবে হচ্ছে ওয়েবসাইটে, ইউজাররা দেখে না। আহ, অবশ্যই ঠিক আছে। আর কেউ কিছু বলতে চান, কোনো অ্যাড করতে চান ওনার সাথে? ব্যাকএন্ডে বলতে কোড, যে পরিমাণ যে কোড গুলা রান হচ্ছে ওগুলা মেনটেন করে, যে ডেভেলপার যেগুলা করে ওগুলা।
ফ্রন্ট এন্ডটা ওই যে ভাইয়া যে বলেছে যে ইউজাররা যেটা দেখে। আচ্ছা, ইউজাররা যেটা দেখে এটা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ব্যাকএন্ড তাহলে বলতে ডাটাবেজের কাজ বলা যায়, ব্যাক এন্ড পিএসপি হচ্ছে এসকিউএল এর ডাটাবেসের কাজ। কাজ। ওকে, তাহলে আমাদের যদি জি স্যার বলেন, কেউ কিছু বলতেছিলেন? ওকে, আমরা যদি আসি তাহলে দুইটা এন্ডে ভাগ করলাম, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড তাহলে দেখা যাইতেছে হচ্ছে ইউজাররা দেখতেছে, ব্যাক এন্ড দেখতেছে না। এখন আমরা যদি ইম্পর্টেন্স এর দিকে আসি ওয়েব ডেভেলপমেন্টের, আসলে ইম্পর্টেন্স আছে দেখেই তো আমরা এই সেশনটা করতেছি, তাই না? আমরা সবাই জানি বুঝি। তো তারপরে যদি একটু বোঝানোর জন্য বলি, আমরা যে এই যে গ্লোবালি সবাই কানেক্টেড থাকতেছি, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলি বা যাই বলি, একটা এজ এন এক্সাম্পল যদি বলি, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সবই হচ্ছে এই গ্লোবাল কানেক্টিভিটি ওয়েব ডেভেলপমেন্টের কারণে সম্ভব হয়েছে। আমাদের যদি ওয়েব না থাকতো আমরা আসলে এই জিনিসগুলো পাইতাম না, and আমাদের এই গ্লোবাল কানেক্টিভিটি হইতো না। চিঠির যুগে যে হইতো, তো চিঠির যুগে আর এই কানেক্টিভিটি জানতো না, এক জায়গার জিনিস আরেক জায়গায় যাইতো। আমরা যে নিউজ পোর্টাল গুলো ইউজ করি যে কোনো খবর পাওয়ার জন্য, ইনফরমেশন শেয়ার করার জন্য, এই নিউজ পোর্টাল গুলো যদি না থাকে আমাদের খবর দ্রুত ছড়াবে না। তো বিজনেস পারপাসে যদি বলা হয়, এখন ই কমার্স বিজনেস অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, মানে অনেক বড় মিনস অনেক বড়। এই ইন্ডাস্ট্রিটা দাঁড়ায় আছে এই ওয়েবের উপরে। তারপরে হচ্ছে জব মার্কেটের কথা যদি বলি, আমরা যারা জব সার্চ করি, লিঙ্কডইন অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন আপনার লোকাল মার্কেটে আমরা যে জব সার্চ করি ম্যাক্সিমাম আমরা বিডি জবস এর মাধ্যমে যাই, এটাও একটা ওয়েবের মাধ্যমে মেনটেন হইতেছে। সেম, আমি কে, আমি কিভাবে কাজ করি, আমাকে যখন আমি কারোর সামনে জানাই বুঝাই বা কোনো একজনের সাথে কথা বলতে যাই, আমার পরিচয় দিতে যাই, এক ওয়ে হচ্ছে আমি সরাসরি কথা বললাম, বা আমার এই যে ফ্যাসিলিটর যে থাকে সে হয়তো বা আমাকে একটা পরিচয় করাই দিল এইটা। আর যদি আমি আহ, না থাকি বা আমার ব্যাপারে কাউকে জানাইতে হয়, তখন যেটা থাকে সেটা হচ্ছে একটা পোর্টফোলিও। আমি একটা ওয়েবসাইট বানাই নিলাম আমার নিজের জন্য, and ওইখানে আমি আমার ছবি, আমার সকল ইনফরমেশন, কাইন্ড অফ ডিজিটাল সিভি সব রেডি রাখলাম। ওই লিঙ্কটা আমি দিয়ে দিলাম সবাইকে, মেইলে আপনারা সবাই যেভাবে আজকে ইনভাইটেশন পেয়ে যাবেন, ওইভাবে হচ্ছে একটা লিঙ্ক পাঠিয়ে দিল আপনাদের কাছে। তো ওই যে যে আমার একটা পরিচয়টা থাকলো, যে সেটা পোর্টফোলিও টাইপের বলতেছে। তো এগুলো আমাদের দৈনন্দিন সব কাজের মধ্যেই লাগতেছে, সেটা আমরা যে পারপাসে ইউজ করি। তো ব্যাক টু দ্য ট্র্যাক, আমরা যেরকম বলতেছিলাম যে ফ্রন্ট এন্ডের যদি কথা বলি, ফ্রন্ট এন্ড যেটা ইউজার দেখতে পারে বা ইউজার যে এক্সপিরিয়েন্সটা পায়, এটাকে যদি ফর্মাল ডেফিনেশনে আসি তাহলে ফ্রন্ট এন্ডটা কি হবে? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইনভলভস ডিজাইনিং এন্ড ক্রিয়েটিং ইউজার এক্সপিরিয়েন্স এন্ড user interface of an website or web application. Is the part of web development that user can see and interact with directly. তো আমরা যা দেখতেছি, আমাদের সামনে যা হইতেছে, বা এই যে যে জুমের একটা প্ল্যাটফর্মটা দেখতেছেন, এই পুরো জিনিসের যে ভিউটা, এই ভিউ পার্টটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এন্ড শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের করে অনেক জব মার্কেটে আছে। আমরা যদি মার্কেট প্লেস, আপনারা একটা কোশ্চেনের যদি একটু অ্যান্সার দেন, আপনারা মার্কেট প্লেসে কোন জবটা চলতেছে বা কি কোনটা আমরা শিখবো, একটা পাজল থাকে না যে এখন আসলে কি চলতেছে, কি শিখবো, এই জিনিসটা কিভাবে বুঝেন? বড় ভাইরা বইলা দেয় যে মার্কেটে এখন এটা চলতেছে। ওয়েবসাইটে বা যেগুলো ট্রেন্ড চলতেছে আর কি। গুগল ট্রেন্ডস দেখা যায়, এছাড়া মার্কেট প্লেসে কোন জব বেশি সেটাও সার্চ করে বের করা যায়। এক্স্যাক্টলি স্যার, আমরা মার্কেট প্লেসের জবের একটা অ্যানালাইসিসের উপরে বুঝতে পারি যে আসলে এখন বর্তমানে কেমন চলতেছে। তো যদি আহ, আপনারা অনলাইন মার্কেট প্লেস গুলো দেখে যান, যেরকম ফাইবার হইতে পারে, আপওয়ার্ক হইতে পারে, বা আরো যেগুলো আছে ফিনান্সার, এখানে যদি যান আপনারা দেখবেন শুধু ফ্রন্ট এন্ড এর উপরে হিউজ জব অ্যাভেলেবেল। সেম এজ আমাদের লোকাল মার্কেটের কথা যদি বলি, যেমন হচ্ছে বিডি জবস এ যদি আপনারা যান, শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য, আদার্স কিছু না, ব্যাক এন্ডে আপনাকে কিছু করতে হবে না, শুধু ডিজাইনটা করবেন ওয়েবসাইটে, এর জন্য হিউজ জব অ্যাভেলেবেল আছে। তো এই ফ্রন্ট এন্ডটা যদি আমরা করি, ফ্রন্ট এন্ড টেকনোলজি আসলে কিসের উপরে দাঁড়ায় আছে, এরকম যদি একটা কথা বলি, তো ফ্রন্ট এন্ড ডেভেলপার অনেকগুলো ল্যাঙ্গুয়েজের উপরে দাঁড়ায় থাকে। তার মধ্যে বেসিক হচ্ছে, এই যে এখানে কিছু এক্সাম্পল রাখছি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস, অ্যাঙ্গুলার জেএস, ভিউ জেএস, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে যে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক টাইপের ধরতে পারে। তো কোশ্চেন আসতে পারে ফ্রেমওয়ার্ক কি জিনিস, আমরা জানি ফ্রেমওয়ার্ক কি?
কি স্যার, হোয়াট ইজ জি ফ্রেমওয়ার্ক? স্যার, জানি স্যার। একটু স্যার শেয়ার করি। স্যার, ফ্রেমওয়ার্কস মিনস হচ্ছে স্যার যেখানে অনেকগুলো লাইব্রেরি অলরেডি বিল্ট ইন করা থাকে, যেখানে হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্ট পারপোজে কিংবা হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট পারপোজে আমরা সেখান থেকে হচ্ছে যে রিসোর্স গুলো ব্যবহার করতে পারি। জি, খুব সুন্দর একটা কথা। আহ, যদি একটু ডিটেলস আমি এক্সপ্লেন করি স্যারের কথাটা, যে আমাদের এই কাজ করার জন্য কোডিং করার দরকার হয়। এখন দেখা যাইতেছে একটা নির্দিষ্ট জিনিস আমাদের বারবার লাগতেছে এন্ড বারবার কোড করতে হইতেছে। তো এইটা যদি আমরা না করে আমরা ওই কোডটাকে, ওই পার্ট অফ কোডটাকে একটা নির্দিষ্ট লাইব্রেরি বানাই ফেলি, লাইব্রেরি মিনস একটা কিওয়ার্ডের মধ্যে রেখে দিই, যে এই কিওয়ার্ডটা যদি আমি ইউজ করি তাহলে এই কোডটুকু আমার চলে আসবে। তো এইরকম অনেক কিছু করা আছে সিএসএস দ্বারা, আহ, আপনার হচ্ছে রিয়েক্টে, যেগুলোকে লাইব্রেরি ফাংশন বলতেছে। And এই লাইব্রেরি ফাংশন গুলো বিল্ড ইন এই ফ্রেমওয়ার্কে থাকে। তো এই ফ্রন্ট এন্ডের জন্য আমরা এই জিনিসগুলো পাবো, এন্ড এগুলোর মধ্যে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো আমরা যদি ব্যাক এন্ডে আসি, ব্যাক এন্ডে এই যে ফ্রন্ট এন্ডে আপনার যে বারবার বলতেছিলাম ইউজার এক্সপিরিয়েন্স, ইউজাররা দেখতে পারে, ইউজারদের সাথে কানেক্টেড হয়। ব্যাক এন্ডের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এখানে ইউজাররা দেখতে পারে না, ইউজারদের এক্সপিরিয়েন্স এর উপরে ডিপেন্ড করে। ব্যাক এন্ডে পুরোটাই সার্ভার সাইডে চলে। সার্ভার সাইড কি স্যার, কেউ কি জানি? মানে হচ্ছে আমরা এখানে আমার ধরেন কোনো একটা কিছুতে লগ ইন করতে চাই বা কোনো একটা কিছু কিনবো, সেটার জন্য যে আমরা পেমেন্ট গুলা করি, ওই যে টাইপের যে কাজগুলা হয়ে থাকে, পাসওয়ার্ড দেওয়া, ওই টাইপের জিনিসগুলা হয়। ওকে ম্যাডাম, আমাদের ওয়েবসাইটটা যেখানে স্টোর থাকে, আমাদের হোস্টিং। ওয়েবসাইটে যেখানে স্টোর থাকে। খুবই ভালো অ্যান্সার। আর কেউ? স্যার এত উপস্থিতি অথচ এত অল্প অ্যান্সার! আপনাদের যা মনে হয় বলেন, ভুল বলে তো কিছু নাই, আমি তো পরীক্ষা নিতেছি না, আপনারা বলবেন, আমরা আলোচনার মধ্যে শিখবো, এটাই তো কথা ছিল। যেখানে ওয়েবসাইটের যাবতীয় ইয়েগুলো থাকে, মানে মূল জিনিসপত্র থাকে, আমরা সাধারণত কোনো ওয়েবসাইটে ঢুকলে যেটা ফ্রন্ট এন্ডের এলিমেন্ট গুলা দেখি, বাট ব্যাক এন্ডের মধ্যে এগুলো ফ্রন্ট এন্ডের মূল এলিমেন্ট গুলা থাকে, মানে যেখান থেকে আর কি আমরা ফ্রন্ট এন্ডটা দেখি। ভাই, ক্লাউড সিস্টেম গুলা কি, যেমন হচ্ছে বিভিন্ন হোস্টিং প্রোভাইডার, হুম হুম। যারা হোস্টিং প্রোভাইডার আছে কিংবা যারা সিকিউরিটি এসএসএল প্রোভাইড করে, ব্যাকএন্ড এই ধরনের কি? হ্যাঁ, হইতেছে তো স্যার, ভুল হইতেছে না, আপনি বলেন। আহ, ওই যে মানে এসএসএল সার্টিফিকেটের কিংবা সিকিউরিটি ইস্যু, প্লাস হচ্ছে যে হোস্টিং প্রোভাইডার যারা আছে, প্লাস হচ্ছে আহ, মানে এই রিলেটেড কি ব্যাকএন্ডের সাথে সম্পর্কিত? জি স্যার, বাট কোশ্চেন ইজ যে সার্ভার কি জিনিস। মানে এই যে যে বলা আছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট ইনভলভস বিল্ডিং দ্য সার্ভার সাইড অফ ওয়েব অ্যাপ্লিকেশন। তো আমরা তো ইউজার সাইডটা বুঝতেছি, যেটা আমাদের ফ্রন্ট এন্ড করতেছে, বাট ব্যাকএন্ড যে সার্ভার। জি স্যার বলেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড ডেটা। এটা যে কোনো ডেটা হইতে পারে, জাস্ট লাইক যখন কেউ ওয়েবসাইট ভিজিট করে কিংবা যখন ওয়েবসাইটে কোনো ডেটা ইনপুট হয়, সো এই রিলেটেড জিনিসগুলো হচ্ছে হচ্ছে সার্ভার টাইপ। এক্স্যাক্টলি স্যার, খুব সুন্দর। যদি আমরা একটু এটাকে এলাবোরেটলি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে ডিজাইনটা থাকে, আমরা যে ডিজাইনটা করলাম আমাদের ওয়েবসাইটটা, এই ডিজাইনটা তো আমি নর্মালি করলাম ফ্রন্ট এন্ড। এখন এই ডিজাইনটা যে ফাংশনালিটি কাজ করবে, আমি যে হোম বাটনে ক্লিক করলে সে হোমেই যাবে, অথবা আমার ওয়েবসাইটটা লেখা সার্চ করলো, ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে www.umaid.com। তো এই যে যে umaid.com লিখলে আমার ওয়েবসাইটে যাবে, আপনার ওয়েবসাইটে যে যাবে না, বা গুগল.com এ যে গুগলেই যাবে। এটা যার কাছে রিকোয়েস্টটা পাঠাবে ওটা হচ্ছে সার্ভার এন্ড। সার্ভারে সব ওয়েবসাইটটা স্টোর করা থাকে। যখন আমরা এই ওয়েব থেকে রিকোয়েস্ট করি বা ফ্রন্ট এন্ডটাকে আমরা যখন ইউজ করি, তখন ব্যাক এন্ডে ডাটা লোড করতে থাকে। তো এটার একটা এক্সাম্পল আমি একটু পরে দেখাবো না, এখন আপাতত জাস্ট জিনিসটা বুঝি যে ব্যাক এন্ডটা আমাদের সার্ভার এন্ডে চলতে থাকে, আর ফ্রন্ট এন্ডটা আমাদের ইউজার এন্ডে চলে। মনে থাকবে তো স্যার? ইয়েস স্যার। ওকে। তো ব্যাকএন্ড ইয়েস স্যার। ডেভেলপমেন্টের জন্য কিছু টেকনোলজিস আছে, যেমনটা ফ্রন্ট এন্ডের জন্য ছিল। এখানে নোড.জেএস, পাইথন, রুবি, ডাটাবেস, মাইএসকিউএল, মঙ্গোডিবি, জ্যাঙ্গো, এক্সপ্রেস। এগুলোর মধ্যে দেখেন, জ্যাঙ্গো আর হচ্ছে এক্সপ্রেস এর ক্ষেত্রে আবার হচ্ছে ব্র্যাকেটে পাইথন, নোড.জেএস দেওয়া আছে। তো এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক, একটু আগে যেরকম বলতেছিলাম ফ্রেমওয়ার্ক নিয়ে। বুঝতে পারছি স্যার?
জি জি স্যার। জি জি স্যার। ওকে জি স্যার। ওকে স্যার, এরপরে যদি আমরা একটু ওয়েব ডেভেলপারদের টাইপে আসি, তো ফার্স্টে যেটা বলা হলো যে যারা হচ্ছে এই যে ডিজাইনটা করতেছে আমাদের ওয়েবসাইট গুলো, যারা হচ্ছে ডিজাইনের কাজগুলো করতেছে তাদেরকে আমরা বলতেছি ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর যারা হচ্ছে আহ, এই যে ব্যাক সাইডে বা সার্ভার এন্ডের কাজগুলো করতেছে, যারা কানেক্টিভিটি দিতেছে, তাদেরকে বলতেছে ব্যাক এন্ড ডেভেলপার। আর যারা দুইটাই করতেছে তাদেরকে বলতেছে ফুল স্ট্যাক ডেভেলপার। তো সবগুলার আলাদা আলাদা জব সেক্টর আছে, আলাদা আলাদা লার্নিং প্রসেস আছে, এবং সবগুলার হচ্ছে আলাদা মার্কেট ভ্যালু আছে। যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য যেমন জব আছে, ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য অ্যাভেলেবেল জব আছে, অ্যাভেলেবেল কোর্স আছে, এবং ফুল স্ট্যাকের জন্য আছে। যে যতখানি কাজ করবে তার ওই অনুযায়ী পেমেন্ট বা স্যালারি নির্ধারণ হয়ে থাকে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, আমরা মূলত আসলে ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালস নিয়ে কথা বললাম, যে ওয়েব ডেভেলপমেন্ট কি, ইন্ডাস্ট্রিটা কিরকম, আর এখানে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই জিনিসগুলো কিভাবে কাজ করে। তো এই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন, দেন আমরা বেসিক কিছু টার্মস দিকে যাবো। স্যার, ফ্রন্ট এন্ড না শিখে কি ব্যাক এন্ড শেখা যাবে? জি যাবে। ব্যাক এন্ড সম্পূর্ণ স্বতন্ত্র স্যার, ওইখানেও আপনি ফ্রন্ট এন্ডের মতো কাজ করতে পারবেন। মানে ফ্রন্ট এন্ড যেভাবে আলাদা শিখতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ব্যাক এন্ড আলাদা করা যাবে। বাট যদি ওকে। আপনি অবশ্যই ফ্রন্ট এন্ড জেনে ব্যাক এন্ড করেন, সেখানে আপনার কাজের সুবিধাও হবে, কাজ শিখতেও দ্রুত পারবেন। ওকে স্যার। ওকে স্যার, এত অল্প কোশ্চেন কেন স্যার? আপনাদের মনে কোনো কোশ্চেন নাই নাকি? আপনাদের কোশ্চেন করার কোনো মানা আছে যে এতটার বেশি আমরা কোশ্চেন করতে পারবো না? যে এগুলো কি মানে স্কিলস থাকলেই জব হয় নাকি মানে সিএসসি ডিপার্টমেন্টের হতে হয়? বুঝি নাই, আপনার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? ডেভেলপারের জব পেতে গেলে কি ব্যাকগ্রাউন্ড সিএসসি হতে হয় নাকি অন্য কোনো ডিপার্টমেন্টের হলেও পাওয়া যায়, ওইটাই করছেন? সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকলে তো অবশ্যই ভালো, কারণ যে জব সার্কুলার গুলো হয়, জব সার্কুলার গুলো দেখা যায় যে একটা রিকোয়ারমেন্ট থাকে যে 4 বছরের সিএসসি ডিগ্রি থাকা লাগবে। বাট এমন না যে সিএসসি ডিগ্রি না থাকলে একদম জব পাওয়া যাবে না, একটু টাফ হবে স্যার। বুঝলেন তো, যেই ফিল্ডে যেই জব, এখন সিএসসি একটা স্টুডেন্ট যদি এইচআর এর জব করতে যায়, তাহলে তার জন্য যেরকম টাফ হবে, অন্য ডিপার্টমেন্টের থেকে যারা আসবে তারাও টাফ হবে। কিন্তু এখানে সুবিধা হচ্ছে যে আপনার এখানে একটা অনেক বড় অনলাইন মার্কেট প্লেস আছে, যেখানে আপনার কোনো ডিগ্রির দরকার নেই। আপনি যদি 9 to 5 জবের কথা চিন্তা করেন, ডিগ্রি থাকলে ভালো, ডিগ্রি না থাকলে আপনাকে অনেক বেশি প্রমাণ হবে যে আপনি আসলে কাজ পারেন, তো ধরে নেবে যে আপনি কাজ পারেন না। কিন্তু যদি আপনি অনলাইন মার্কেট প্লেসে দেন, আপনার কোনো ডিগ্রির দরকার নেই, আপনি কাজ পারেন, বাস কাজ দেখাবেন, পেমেন্ট পেমেন্ট। আর এই কারণেই কিন্তু দেখবেন যারা আমাদের দেশে যারা আউটসোর্সিং করে আহ, বা ফ্রিল্যান্সিং এর সাথে যারা জড়িত, এরা ম্যাক্সিমামই নন সিএসসি ব্যাকগ্রাউন্ড। সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা থাকে তারা দেখা যায় এই যে 9 to 5 জবের দিকে বেশি ফোকাস থাকে এবং তারা জবের দিকে যায়। বাট নন সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা থাকে তারা কাজটা শেখে, তারা দেখা যায় মার্কেট প্লেসে কাজ করে, অনেক ভালো ইনকাম রেট তাদের। আপনারা আপনাদের অনেক বন্ধু বান্ধবের মধ্যে এই ফ্রিল্যান্সিং এর মধ্যে দেখবেন যে এদের ইনকাম মোটামুটি অনেক, যেটা দেশে জব করে আসলে আর্ন করাটা অনেক বেশি টাফ, তাই না স্যার? আমাদের পরিচিত এমন কেউ আছে? আছে স্যার। জি স্যার, জি আছে স্যার। জি, তো ওইখানে জি ডিগ্রি স্যার ম্যান্ডেটরি না। স্যার, আমরা ওকে যারা আসলে নন ব্যাকগ্রাউন্ড মানে নন টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের আছি, তো তারা মানে এই জিনিসগুলো মানে কিভাবে হচ্ছে আমরা আরেকটু ভালো করে বিস্তারিত বুঝতে পারি, কারণ যেহেতু আমরা আগে থেকে হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে ওইভাবে অবহিত নই আর কি। একটু যদি আমাদের জন্য এই পরামর্শগুলো একটু জাস্ট সেশনের মাঝখানে জি ওভাবে জি, দিবেন। না সমস্যা নাই ম্যাম, সেশনের মাঝখান বলে কিছু নাই। এখানে আসলে জানার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে ধারণ দিতে হবে আপনি আসলে কি শিখতে চাইতেছেন। আমরা বাকিরা একটু মিউট থাকি স্যার। ওকে, ফার্স্ট হচ্ছে যে দেখেন, যারা অলরেডি এইখানে 4 বছর টাইম দিচ্ছে তারা তো টাইম দিচ্ছে, আপনারা যারা নন ব্যাকগ্রাউন্ডে একটু টাইম দিবেন। আর
শেখার ক্ষেত্রে দেখা যাবে যে একটু কোর্স করাটা ভালো। যদি আপনি কোনো প্রফেশনাল কোর্স করেন, আহ, ওইখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন। প্লাস হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের বাইরে কিছুই নাই। তো অনেক বেশি কঠিন কিছু নাই এই জায়গায়। সবচেয়ে একটা ভুল ধারণা থাকে আমাদের মধ্যে, ওয়েব ডেভেলপমেন্ট হিউজ কঠিন একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে এটা আসলে কঠিনের চেয়ে বেশি ধৈর্যের ব্যাপার। আপনি যদি একটু ধৈর্য ধরে লাগা থাকেন, একটু সময় দেন প্রতিনিয়ত, আপনি ভালো করতে পারবেন। এর জন্য ম্যান্ডেটরি না যে আপনাকে অনেক বেশি কোনো নলেজ লাগবে। And আমরা একটু লেকচারের পরে আমি চেষ্টা করবো যে আপনাদের বেসিক কিছু জিনিস দেখানো বা একটা ছোট্ট ওয়েবসাইটের ডেমো কিছু দেখানো, তখন দেখতে পারবেন যে এত কঠিন না। জিনিসগুলো যথেষ্ট ইজি এবং যথেষ্ট রিসোর্সফুল, অনেক বেশি রিসোর্স অ্যাভেলেবেল। রিসোর্স থেকেও আপনি শিখতে পারেন, অথবা কোনো একটা প্রফেশনাল কোর্স করলেন, যে কোর্স থেকে আপনি খুব ভালোভাবে মডারেটর যদি ভালো হয় কোর্সের, তার কাছ থেকে খুব ভালোভাবে শিখতে পারবেন। এখানে মডারেটর একটা ফ্যাক্ট থাকে, আর হচ্ছে এই কোর্স গুলোর একটা ফ্যাক্ট থাকে। অথেন্টিক কোনো একটা সোর্স থেকে কোর্স করা ভালো। ওকে স্যার, জি, ধন্যবাদ আমরা স্যার। আমরা তাহলে একটু আগাই। আমরা দেখি এখন আজকের টার্মস এর যে ব্যাপারগুলো, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, অনেকক্ষণ যাবত আপনাদের স্ক্রিনের সামনে এই জিনিসটা ছিল, মোটামুটি অনেকেই রিডিং করে ফেলছেন। আমি যদি একদম কি বলে ফর্মাল ডেফিনেশনে না যাই, নিজের মতো করে বলি, তাহলে হচ্ছে এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে একদম বেসিক তিনটা ওয়েব ডেভেলপমেন্টের বেসিক যে তিনটা জিনিস, তার মধ্যে একটা। বাকি দুইটা অবশ্যই সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। এইখানে আপনি যেই ল্যাঙ্গুয়েজে শিখেন, আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য হাজার হাজার ল্যাঙ্গুয়েজ আছে, বা যাই শিখে না কেন, আপনার এইচটিএমএল সিএসএস হচ্ছে একদম কি বলে এটাকে প্রাণ। এইটা না জানলে আপনি বাকি ল্যাঙ্গুয়েজে আগাইতেও পারবেন না, শিখতেও পারবেন না। এটা হচ্ছে একটা স্ট্রাকচার দ্বারা করায়। আর সিএসএস হচ্ছে যে ক্যাসকেড স্টাইল শীট, যদি ফুল ফর্মে যাই। এন্ড এটা হচ্ছে ওই এইচটিএমএল এর আমরা যে পেজটা করি, এটাকে আমরা সুন্দর করা, ডিজাইনিং করা, স্টাইলিং করার কাজটা মূলত করে। আর জাভাস্ক্রিপ্টের মেন কাজ থাকে এই যে যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করা, সুন্দর করা, ডাইনামিক করা। তো এই রেসপন্সিভ ডাইনামিক এই কথাগুলোর ব্যাখ্যা আমি একটু পরে যখন জাভাস্ক্রিপ্ট পার্টে যাব তখন বলবো। এখন একটু আসি যে এইচটিএমএল বেসিক। সো হোয়াট ইজ এইচটিএমএল? যারা জানি তারা একটু বলি যে এইচটিএমএল কি জিনিস আসলে। বেসিকলি এইচটিএমএল হচ্ছে স্যার কোনো একটা ওয়েবের স্ট্রাকচারটা, বেসিকলি স্ট্রাকচার তৈরি করতে স্যার এইচটিএমএল ইউজ করা হয়। জি স্যার, ওকে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ওয়েবসাইটের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করে। ওকে স্যার। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জি স্যার, এটা তো ফুল ফর্ম। ওকে স্যার, এইচটিএমএল টাকে যদি আমরা একদম ফর্মাল ডেফিনেশনে আসি, HTML is the foundation that holds all the content and design element together. তার মানে এখানে কন্টেন্টটাও থাকতেছে, ডিজাইন এলিমেন্টও থাকতেছে। তাহলে ডিজাইন করতেছিলাম আমরা কি দিয়ে, একটু আগে যা বলতেছিলাম, যে ডিজাইন করতেছিলাম আমরা সিএসএস দিয়ে। এসএস দিয়ে। সিএসএস টাও মূলত এইচটিএমএল এর সাথেই থাকতেছে, এন্ড এটার মধ্যে বাকি কন্টেন্টটাও থাকতেছে। তাহলে ডিজাইন এন্ড কন্টেন্ট টুগেদার থাকতেছে। ইট গিভস স্ট্রাকচার টু দ্য ওয়েব পেজ, ডিফাইনিং থিংস লাইক হেডিং, প্যারাগ্রাফস এন্ড লিঙ্কস। এখানে দেখা যাবে যে আমাদের এই যে যে ওয়েব পেজটা আছে, এটা স্ট্রাকচার দ্বারা করে, যে কথাটা বারবার আসতেছিল। এবং এই স্ট্রাকচারের দ্বারা করাইতে গেলে দেখা যায় অনেকগুলো জিনিস তার রাখতে হয়, যেমন হেডিংস, প্যারাগ্রাফ, লিঙ্কস, ইমেজ, তারপরে এক্সটার্নাল লিঙ্ক, আর অনেক জিনিসের দরকার হয়। একটা ওয়েবসাইটে স্যার প্রচুর পরিমাণ কাজ থাকে। তো এখানে দেখেন একটা স্কেলটনের ছবি দেওয়া আছে। স্কেলটনের ছবিটা দেওয়াই আছে বোঝানোর জন্য যে এইচটিএমএল আসলে একটা মানুষ দেহের যেমন মৌলিক এককটা স্কেলটন, এইচটিএমএলটাও ওরকম ওয়েব ডেভেলপমেন্টের একটা মৌলিক একক। এইচটিএমএল একটা ওয়েবসাইটে দেখা যায় দুইটা মেন পার্ট থাকে। একদম যদি আমরা এইচটিএমএল এ যাই, সেখানে একটা পার্ট থাকে যেটাকে হেড বলে, একটা পার্ট যেটাকে বডি বলে। হেডের মধ্যে দেখা যায় যে আমরা যদি টাইটেল দেই পেজের, ওই টাইটেলটা যদি আমরা ইনলাইন ডিজাইন, সেইটা হচ্ছে ইন্টারনাল ডিজাইন বলতে পারেন। ওইখানে আহ, যে ডিজাইন গুলো থাকে সেগুলো হেডের মধ্যে থাকে। জাস্ট একটু নোট রাখেন, আমি দেখাবো না স্যার ইনলাইন ডিজাইন কি জিনিস হয়, বা ডিজাইন গুলো কিভাবে করে, বেসিক যে জিনিসগুলো। আর এখানে একটা টাইটেল এক্সাম্পল দেওয়া আছে। আর বডি যে এইচটিএমএল প্রত্যেকটা এই যে যে ব্র্যাকেটের মধ্যে দেখতেছেন, প্রত্যেকটাকে বলা এক একটা ট্যাগ। যেমন এইচটিএমএল একটা ট্যাগ, হেড একটা ট্যাগ, বডি একটা ট্যাগ। এন্ড এইচটিএমএল এর মধ্যে বডির মধ্যে সবগুলো ট্যাগ হচ্ছে একসাথে থাকে। তো যদি আমি একটু আবার রিপিট করি,
যে এইচটিএমএল এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেডের মধ্যে হচ্ছে টাইটেল এবং তার ডিজাইনটা থাকে, আর বডির মধ্যে হচ্ছে সকল কোড, সকল হচ্ছে স্ট্রাকচারটা থাকে। এন্ড এইচটিএমএল এর শুরুটা হয় ডক টাইপ এইচটিএমএল দ্বারা। এক্সক্লেমেটরি সাইন ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে বুঝাই দেয় একটা আহ, কি বলে এটাকে, এনভায়রনমেন্টকে যেখানে এই কোডটা রান হবে বা ব্রাউজারটা রান হবে, সেটাকে বোঝায় যে এই ডকুমেন্ট টাইপটা মূলত একটা এইচটিএমএল ফাইল, যেখানে একটা এইচটিএমএল ট্যাগ দ্বারা শুরু হয়। যে কোনো এইচটিএমএল কোডের প্রথম শুরুর লাইনটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ এবং শেষও করতে হয় এইচটিএমএল দিয়ে। বাট শুরুর ক্ষেত্রে শুধু এইচটিএমএল লিখলে হয়, শেষের ক্ষেত্রে একটা ব্যাকস্ল্যাশ এইচটিএমএল দিতে হয়। এটা মূলত ক্লোজিং ট্যাগ বলে। এন্ড এইচটিএমএল এর ট্যাগ যে যত বেশি জানে, যত বেশি ইফেক্টিভলি ইউজ করতে পারে, তার ওয়েবসাইট তত বেশি ভালো হয়, তত বেশি সুন্দর হয়। আমি আপনাদের একটা ট্যাগের লিঙ্ক দিয়ে দিতে থাকবো, ওইগুলা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, যেন আপনারা সবগুলা জিনিস সম্পর্কে জানতে পারেন খুব ভালো করে। এটা মূলত বডি এলিমেন্ট। ওই প্রথমে যে টাইটেল পাস ছিল, দেখেন বডির ভিতরে হচ্ছে একটা H1, দিস ইজ হেডিং, আর একটা পি দেওয়া দেওয়া আছে, দিস ইজ প্যারাগ্রাফ। সো H1 মূলত হচ্ছে একটা ট্যাগ যেটার মধ্যে হচ্ছে হেডিং গুলো দেওয়া হয়। এরকম 6টা হেড ট্যাগ ইউজ করা হয়, যে 6টা ট্যাগের মধ্যে হচ্ছে বিভিন্ন সাইজ ভ্যারি করে। আর প্যারাগ্রাফ যত বড় আপনি দিতে চান না কেন, প্যারাগ্রাফ একটা পি ট্যাগের মধ্যে দিতে হয়। একটা কি বলে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এন্ড এইভাবে করে এটা হচ্ছে একদম কি বলো যে স্কেলটনের একটা স্ট্রাকচার। এইভাবে করে আস্তে আস্তে কাজগুলো আগে। অ্যাজ এন এক্সাম্পল, এখানে দেখতে পারেন যে বাম সাইডে যে অংশটা আছে, এই অংশটা মূলত হচ্ছে আপনাদের কোডিং পার্ট। আর ডান সাইডে যে পার্টটা আছে বা রাইট হ্যান্ড সাইডে, এটা হচ্ছে মূলত আমাদের আউটপুট। তো কোডিং পার্টে দেখেন একদম শুরু হয়েছে যে ডক টাইপ এইচটিএমএল। আমি এই ডকুমেন্টটা হচ্ছে এইচটিএমএল এর। এখানে যদি যাই, আমরা শুরুতে কি দ্বারা শুরু হবে বলছিলাম, এইচটিএমএল ট্যাগ দ্বারা। তো শুরু হইতেছে এইচটিএমএল ট্যাগ দ্বারা। এরপরে হেডের মধ্যে আমরা টাইটেল রাখছি। তো যদি কোনো কারণে আমরা কোনো ট্যাগ ক্লোজ না করি, তাহলে ওই ট্যাগ কাজ করবে না। প্রত্যেকটা ট্যাগেরই দেখেন একটা ক্লোজিং পয়েন্ট আছে, টাইটেল শুরু হইতেছে, টাইটেল শেষ হইতেছে, হেড শুরু হইতেছে, হেড শেষ হইতেছে। এরকম বডির ভিতরে যদি দেখি, যেরকম একটু আগে বলতেছিলাম যে সাইজ ভ্যারি করে, দিস ইজ হেডিং 1, H1 এর মধ্যে যেটা আছে সেটার আউটপুটটা দেখেন একটু বড় আকারে আসছে। যেটা হেডিং 2 বা অ্যানাদার হেডিং, সেটা আউটপুটটা একটু ছোট আকারে আসছে। তো এইরকম ভাবে মূলত কাজগুলো চলে। তারপরে H6 এর ক্ষেত্রে আরো ছোট হয়ে গেছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোডিংটা করবেন। এখন একটা ওয়েবসাইট করতে গেলে আমরা যে সুন্দর একটা নাম দেখি, কোম্পানির নাম বা মিডল একটা পয়েন্টে যে লেখাটা থাকে, ওইরকম ভাবে আপনি আপনার পছন্দসই একটা হেডিং দিতে পারেন, যে অমুক কোম্পানি। বা পোর্টফোলিওর ক্ষেত্রে যদি আমি বলি, নিজের নামটা যেরকম থাকে, রিজিউমি অফ মোহাম্মদ ওমাইদ হাসান, তো ওই লেখাটা দেখা যাবে একটু বড় থাকবে, H1 ট্যাগের মধ্যে থাকবে। তারপরে অ্যাড্রেস বা বাকি যে ইনফরমেশন থাকে, এগুলো হয়তো বা পি ট্যাগের মধ্যে থাকবে, বা হচ্ছে H2, H3 এর মধ্যে থাকবে। এই জিনিসগুলো ডিপেন্ড করে আপনার ইমাজিনেশনের উপরে, আপনি কত সুন্দরভাবে ওয়েবসাইটটা করবেন, বা আপনার ওয়েবসাইটে করার আসলে প্যাশনটা কিরকম থাকে। ওইরকম ভাবে ছোট ছোট দেখেন আরো কিছু কাজ করা আছে, যেমন বি ট্যাগ দেওয়া আছে। বি ট্যাগে হচ্ছে জিনিসটা বোল্ড হইতেছে। আহ, এখানে যখন আমি পি ট্যাগ এর মধ্যে হচ্ছে টু ফোর্স লাইন ব্রেকস ইন এ টেক্সট ইউজ এলিমেন্ট দিতেছি, তো ওইখানে দেখেন ব্রেকস লেখাটা বোল্ড হইতেছে। আর এই এরপর একটা এইচআর ট্যাগ দিছি। কিছু ট্যাগের কোনো ক্লোজিং লাগে না, শুধু সিঙ্গেল থাকে। যেমন এইচআর ট্যাগের কারণে একটা হরিজন্টাল লাইন তৈরি হয়েছে, যে লাইনটা আমরা ওই টু ফোর্স লাইন ব্রেকস দ্য টেক্সটের পরে দেখতে পাইতেছি। এরপরে সেম লেখাটাই আমি আরেকবার দিছি, কিন্তু মাঝখানে কয়েকবার বিআর বিআর দিছি। দেখেন এই বিআর দেওয়ার মানে হচ্ছে যে ব্রেক করে দেয়। ওই লেখাটাই পরে যখন আমি এই দিছি, তখন দেখেন টু ফোর্স আলাদা, লাইন ব্রেকস আলাদা, এভাবে করে আসতেছে। এটাকে আমরা লিস্ট আকারেও দেখাইতে পারতাম। লিস্টের ট্যাগ যদি ইউজ করতাম, এলআই, আনঅর্ডার্ড লিস্টে এলআই দিয়ে যদি আপনি কোনো আউটপুট দেখান, তখন 1 2 3 4 অটোমেটিকলি বা ডটেড আকারে অটোমেটিকলি আসবে। আর যদি ইউএল ট্যাগের মধ্যে দেখান, তখন সেই জিনিসটা দেখা যাবে আনঅর্ডার্ড লিস্ট আকারে আসবে, যে এখন যেরকম আছে। তো তারপরে বডি ট্যাগটা আমি ক্লোজ করে দিছি, এন্ড দেন এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করে দিছি। তো এইভাবেই মূলত এইচটিএমএল ইউজ করে একটা জিনিসকে ডিজাইন করা হয়, বা আপনার ওই স্কেলটা ডিজাইন করা হয়। এখানে দেখেন কোনো কালার ইউজ করা নাই, কোনো ডিজাইন ইউজ করা নাই, কোনো ফন্ট সাইজ ইউজ করা নাই, একদম বেসিক যেরকম একটা
স্ট্রাকচার দ্বারাই আমি ওরকম একটা স্ট্রাকচার দ্বারা করতেছি। তো এইটা হচ্ছে মূলত HTML এর এজ অ্যান এক্সাম্পল। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর এইচআর ট্যাগটি কি মিন করতেছে এখানে টু ফোর্স আগে? এইটা ট্যাগে হরিজন্টাল একটা লাইন মিন করতেছে। এই ট্যাগের ক্ষেত্রে একটা লাইন ক্রিয়েট হবে, যে লাইনটা হচ্ছে আপনাকে একটা ডিভাইডার তৈরি করে দেবে। ওকে, বুঝতে পারছি। স্যার সব ট্যাগের কি এন্ড ট্যাগ থাকবে? না স্যার, সব ট্যাগের এন্ড ট্যাগ ম্যান্ডেটরি না, যেমন এইটা ট্যাগেরই কোনো এন্ড ট্যাগ নাই। তারপরে হচ্ছে আরো কিছু ট্যাগ আমরা পাবো যে ট্যাগ গুলোর কোনো এন্ড ট্যাগ দরকার হবে না। ভার্টিক্যাল লাইনের ট্যাগ কি হবে? আহ, আমার তো এই মুহূর্তে মুখস্থ নাই, বাট এটারও ট্যাগ আপনারা পেয়ে যাবেন যদি একটু সার্চ করেন। ওকে স্যার, এছাড়াও আমরা হচ্ছে লাইনের ভার্টিক্যাল লাইন বা হচ্ছে হরিজন্টাল লাইনটাকে আমরা সিএসএস দ্বারাও হচ্ছে করতে পারি। সিএসএস দ্বারা যখন আমরা লাইন করব তখন দেখা যাবে একটা লাইন লেন্থ দিয়ে কাজটা কমপ্লিট করা যাবে। আস্তে আস্তে দেখবো না আমরা ইনশাল্লাহ। ওকে স্যার, HTML নিয়ে আর কোনো কোশ্চেন? এখানে কালারটা ডার্ক হয়ে গেছে, আমি আসলে slide যখন করছি তখন খেয়াল করি নাই, এখন লাগতেছে যে একটু বেশি ডার্ক হয়ে গেছে মনে হয়। তো এখানে সেম ওই ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, একটু ডিসক্রিপশন দেওয়া আছে। আমি স্লাইডে জাস্ট হচ্ছে 5টা রাখছি, কিন্তু আপনাদের সেশন চলতে চলতে আমি ব্রেকের মাঝখানে হচ্ছে আপনাদের চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিব। এখানে আপনারা মোটামুটি HTML এর যত ট্যাগ, তার হচ্ছে ইউজ এবং একটা এক্সাম্পল দেখতে পাবেন। তো ওইটা একটু দেখবেন। আপনাদের ব্রেক কখন? আমার মনে হয় আরেকটু টাইম স্যার আছে, তাই না? 8টা থেকে 8টা 10। জি, ওকে, চলেন আমরা এর মধ্যে CSS সম্পর্কে একটু আলোচনা করি। এটা একটা এক্সাম্পল, আপনারা শুধুমাত্র HTML ইউজ করে এরকম একটা এক্সাম্পল আনতে পারেন। এটা ফেসবুকে একটা লগইন পেজ, সেটা HTML দিয়েও করা যায়। অবশ্যই CSS লাগবে, কারণ HTML দিয়ে যদি আমি করি তাহলে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডে কালারটা দেওয়া যাবে না, যে ব্লু লেখাটা আছে বা ফেসবুক লেখাটা যে একটু অ্যাঙ্গেলে করা আছে এরকমটা থাকবে না, বাট বেসিক জিনিসটা করা যাবে। ওকে, CSS এর ক্ষেত্রে তাহলে যেরকম বলছিলাম, CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে হচ্ছে HTML যে আমরা একটা কঙ্কালের মতো দাঁড়া করাই বা একটা হচ্ছে ওয়েবসাইটের মেরুদণ্ডটা দাঁড়া করাই, ওই মেরুদণ্ডটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য এই CSS ব্যবহার করা হয়। এখানে মূলত হচ্ছে আহ যত ধরনের ফন্ট সাইজ, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে এক্সটার্নাল যে লাইন ড্র গুলার দরকার হয়, এই সব কাজই CSS এ হয়। তো HTML এ কোনো ধরনের ডিজাইনের কাজ চলে না, CSS এ কোনো স্ট্রাকচারাল কাজ চলে না, সব ডিজাইনিং কাজ। বেসিক জিনিসটা এখানে ডিফারেন্সটা থাকে। তো এইখানের প্রপার্টিজ কি বলবো, প্রপার্টিজ যদি আসে ওই সেম কথাগুলো আসবে। আর কালারের জন্য একটা কালার ট্যাগ আছে। এই কালার ট্যাগটা হচ্ছে আপনাদের যে কালারটা দিবেন ওইভাবে ইউজ করবে। ফন্ট সাইজ, মার্জিন প্যাডিং এর ব্যাপারগুলো কি আমরা বুঝি? জি। জি স্যার। ওকে স্যার, একটু বলেন তো মার্জিন কি আর প্যাডিং কি? স্যার যে ট্যাগের যে একটা বুঝিনি স্যার। স্যার প্যাডিং কি স্যার? যখন আউটপুটে আসবে বর্ডারের তখন হচ্ছে স্যার টপ, বটম, তারপরে ভিতরের গুলাকে ওইটাকে ডিপেন্ড করবে না? জি স্যার, ঠিক আছে, তো বলেন, স্যার সুন্দরভাবে বলেন। হ্যাঁ, হ্যাঁ। স্যার প্যাডিংটা হচ্ছে এলিমেন্টের ভিতরে স্পেস নিবে এবং মার্জিনটা বাইরে। ওকে, আর কেউ বলতে চান?
মার্জিনটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে যাতে আর হচ্ছে কোডিং গুলো না যায়। আর প্যাডিংটা হচ্ছে এটার ভেতরে হচ্ছে প্রত্যেকটা কোডিং এর মধ্যে যে স্পেস থাকা উচিত, যা যা জায়গা নেওয়া উচিত আর কি, ওইটা বোঝাচ্ছে সম্ভবত। জি ম্যাডাম, আপনার সম্ভবত অ্যান্সার ঠিক আছে। তো স্যার যদি আমরা মার্জিনের ক্ষেত্রে আসি, আমরা একদম ছোটবেলা থেকে যেরকম খাতায় হচ্ছে মার্জিন করতাম, বা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে বলেন, গুগল ডক্স এর ক্ষেত্রে বলেন, দেখবেন একটা মার্জিন লাইন থাকে, আমাদের লেখার একটা অংশ আমরা গ্যাপ দিই, উপর থেকে দেখা যায় একটু গ্যাপ দিই, বামের থেকে একটু গ্যাপ দিই, অনেকে ডানেও একটা গ্যাপ দেয়। এই যে যে অংশটা, এটাকে আমরা বলতেছি মার্জিনাল অংশ বা মার্জিন। এই জায়গাটা আমরা ইউজ করবো না বা কোড লিখবো না। আর একটা হচ্ছে আমরা লেখার সময় একটু দেখা যাচ্ছে মার্জিন থেকে আরেকটু ছাইড়া লিখতাম অনেকে, বা একটা লাইন লিখলাম, তারপর একটা আবার হয়তো বা সাব লাইন লিখবো, বা একটা লেখার একটু গ্যাপ রাখবো। এই যে গ্যাপ রাখার জন্য মার্জিন থেকে হচ্ছে আরেকটা গ্যাপ রাখতেছি ভেতরে, যে এই জায়গাটা আমার লেখার জন্য ওকে ছিল, বাট আমি লিখতেছি না, আমি একটু গ্যাপ রাখতেছি। ওই যে গ্যাপ রাখাটা, এটাকে আমরা বলতেছি প্যাডিং। তো এইখানে ওই প্যাডিংটাকে বলি ইনার স্পেস, বা প্যাডিং ইজ ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড অ্যান এলিমেন্ট কন্টেন্ট ইনসাইড এনি ডিফাইন্ড বর্ডার্স। তো বর্ডারের পরে যে আমরা জায়গাটা রাখতেছি, ওইটাকে মূলত প্যাডিং বলতেছি। এটা এত কঠিন কিছু না, কাজ করতে করতে আমরা এটা বুঝতে পারি। তো প্রথমে যে কঙ্কালটা দেখতেছিলাম, ওটার উপরে যদি আমরা খুব সুন্দরভাবে সিএসএস করতে পারি, তাহলে এরকম সুন্দর একটা ডিজাইন বা একটা কি বলে অবয়ব আপনারা তৈরি করতে পারবেন। এটা মূলত এইচটিএমএল এবং সিএসএস কে কম্বাইন করে তৈরি করা হয়। তো যেই কোডটা আমাদের আগে ছিল, সেম কোডটাই এখানে রাখা আছে, বাট এখানে দেখেন একটু চেঞ্জ আছে। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে, দিস হেডিং লেখাটা একটু মাঝখানে চলে আসছে। তারপরে হচ্ছে আহ বাকি লেখার মধ্যে একটু ডিজাইন আনছি। তো এই জিনিসগুলো আসছে কিভাবে? এই জিনিসগুলো আসছে ওই সেম কথাই। আমরা যদি প্রথমে যাই একদম ডক টাইপ এইচটিএমএল, সে এইচটিএমএল এ চলতেছে, তারপরে এইচটিএমএল ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল সবই গেছে। কিন্তু দেখেন মাঝখানে একটা নতুন ট্যাগ আসছে স্টাইল নামে। স্টাইল নামে যে ট্যাগটা আসছে, এটার মধ্যে বডি, যে বডি কালারটা লাইট ব্লু করে দিচ্ছে। তো বডি যে অংশটা আছে, এই জিনিসটা পুরোটাই লাইট ব্লু কালারের হয়ে গেছে। তারপরে H1 ট্যাগটাকে কালার করে দিচ্ছে হোয়াইট, আর টেক্সট অ্যালাইন করে দিচ্ছে সেন্টার। টেক্সট অ্যালাইনমেন্ট তো বুঝি আমরা, তাই না? জি স্যার। তো জি। অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের টেক্সট ওরিয়েন্টেশন, আমাদের টেক্সটটা কোথায় থাকবে, কিভাবে থাকবে। তো ওই কারণে আমরা টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করছি। সেটাকে যদি রাইট লিখতাম, তাহলে রাইটে চলে যেত, লেফট থাকলে লেফটে যেত। বেসিক ফর্মে লেফটেই থাকে অলওয়েজ। তো এই সোয়ান একটু কাজ করা হয়েছে, পির ক্ষেত্রে একটু কাজ করা হয়েছে, পির ফন্ট ফ্যামিলিটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিয়েছে। আপনারা যদি আগের স্লাইডে দেখেন, সেম কোডটার ক্ষেত্রে পির যে লেখাটা ছিল, এটা একটু ছোট ছিল, এখানে একটু বড় হয়েছে। বাকি হচ্ছে ওইখানে যে টাইপটা ছিল, বা ফন্ট টাইপ যেটাকে আমরা বলি, এখানে সেটা ফন্ট ফ্যামিলি নামে চলে। তো এইখানে ফন্টটা একটু অন্যরকম ভাবে আসতেছে। এটা মূলত সিএসএস দ্বারা ডিজাইন করা হয়। এখানে এখানে আপনারা চাইলে আরো সুন্দরভাবে কোনো কিছু অ্যাড করতে পারেন, কোনো ইমেজ দিতে পারেন, কোনো হাইপার লিঙ্ক দেওয়া যায়। এই জিনিসগুলো তখন এই লেখাটাকে বা এই কাজটাকে আরো সুন্দর করে। ওকে স্যার, আহ কার কোনো কোশ্চেন সিএসএস পার্টে? স্যার সিএসএস পার্টে স্যার এটা যেটা দেখলাম স্যার, এখান থেকে তো স্যার এখানে লিঙ্ক আপ না করে এটা আপনি ডিরেক্ট এইভাবে লেখা হয়েছে এখানে। জি স্যার, এক্সটার্নাল কোনো সিএসএস অ্যাড করে নাই, মানে লিঙ্ক করে নাই এখানে। ইনলাইন হচ্ছে, ইনলাইন বলতে হচ্ছে ইন্টারনাল হচ্ছে ডিজাইন করা হয়েছে, স্টাইল করা হয়েছে। স্যার হাইপারলিংক বলতে এখানে কি বোঝাবেন? এখানে স্যার হাইপার লিঙ্ক করা হয় না, বাট হাইপার লিঙ্ক অ্যাড করা যায় এখানে। আহ, আমি হচ্ছে লেকচার শেষে আপনাদের ওই হাইপার লিঙ্কের একটা কাজ ডিরেক্ট দেখাবো না। ইমেজ অ্যাড করা, হাইপার লিঙ্ক অ্যাড করা, হ্যান্ডস অন ওকে, যখন ওটা করবি। ঠিক আছে ম্যাম? ওকে, স্যার, থ্যাংক ইউ। জি স্যার এইচটিএমএল দ্বারা কি হচ্ছে ছবি তারপর হাইপার লিংক এগুলো অ্যাড করা যায় না? যায় স্যার। আমাদের স্যার এইচটিএমএল আর সিএসএস কে যদি আপনি একদম আলাদা করতে চান, আসলে এটাকে খুব মানে একদম ফিফটি ফিফটি ভাবে আলাদা করতে পারবেন না, কারণ এইখানে একটা একটার সাথে অনেক কিছু কমনলি জড়িত থাকে। তো ছবি অ্যাড করা হচ্ছে আপনার এইচটিএমএল এর কাজ। আর ছবির যে ওরিয়েন্টেশনটা থাকে, বা ছবিটাকে আপনি যে সুন্দরভাবে রাখবেন, মিডলে রাখবেন, তার কালার একটু দিবেন, এগুলো আবার সিএসএস এর থাকে। তো
এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে অ্যাড করতেছেন বা কত সুন্দরভাবে করতেছেন। আচ্ছা, স্যার তাহলে একটা এখানে প্রশ্ন ছিল। জি স্যার। স্যার 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 এখানে এখানে আমরা তো স্যার স্যার আমরা তো এখানে অনেকেই কালার কোড জানি না, তো সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করবো এটা একটু যদি বলতেন। স্যার আমি কিন্তু কোনো কালার কোড ইউজ করি না, আমি তো ডিরেক্ট লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইট ব্লু। আপনাদের স্যার কেন কালার কোড লাগবে? স্যার একজন নতুন ডেভেলপার কখনো সে জানে না কিছু, সে বেসিক একদম, সে কিভাবে বুঝবে? প্র্যাকটিস করে করে বুঝবে, আর কালার চেঞ্জ করে করে বুঝবে। লাইট ব্লুর জায়গায় শুধু ব্লু লিখলে ব্লু চলে আসবে, শুধু গ্রিন লিখলে গ্রিন চলে আসবে স্যার। আপনি যদি এই কোডটা একটু নিজে প্র্যাকটিস করেন, বা যে কোনো কোড আপনি যদি অনলাইনে সার্চ দেন বা এই ট্যাগ গুলো ইউজ করেন, তাহলেই স্যার চেঞ্জ করতে পারবেন। এখন একদম মুখস্থ তো পারবেন না স্যার, একটু প্র্যাকটিস করতে হবে। স্যার আরেকটা কথা ছিল স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে। স্যার জি আপনি বলেন। যখন আপনি স্যার এখানে স্লাইডে দেখানো হয়েছে হয়েছে, তো এটা যদি একটু ভিএস কোডে বা টেক্সট এডিটর বা অ্যাটমে যদি আমাদেরকে একটু লাইভ দেখাইতেন, তাহলে অনেকে যারা নন ডিপার্টমেন্টের তারা একটু উপকৃত হইতো আর কি। স্যার অবশ্যই আমি যাব, আমি মূলত স্লাইডটা শেষ করে দিব, এন্ড স্লাইডের পরে আমি মূলত ডিরেক্ট হচ্ছে আপনাদের একটা অনলাইন টেক্সট এডিটরে কাজ করে কিছু দেখাবো। তো ওইটা আমার প্ল্যানে আছে স্যার, এই কারণে আমি এই জায়গাটা মূলত বিরতির আগে একটু শেষ করতেছি। বিরতির পরে দেখা যাবে আমরা হচ্ছে সরাসরি একটু যাব, তারপর হচ্ছে ওই যে যে ট্যাগের কথা বললাম আপনাদের, আমি ট্যাগের একটা লিস্ট দিয়ে দিব, ওইটাও হচ্ছে দেখাবো ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, আমি একটা জিনিস যোগ করি একটু। জি বলেন। স্যার আমি হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার প্লেট থেকে হচ্ছে কালার চুজ করি নর্মালি। জি স্যার এখানে হচ্ছে কালারের মানে কালার দেয়া থাকে এবং কালারের উপর জাস্ট প্রেস করলেই কালারের কোডটা কপি হয়ে যায় অটোমেটিক। জি, পিক্সি নামের একটা অ্যাপ আছে, ওখান থেকে আপনি কালার কপি করতে পারেন, কালার কোডটা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো এগুলো তো স্যার অ্যাডভান্সের ক্ষেত্রে, আমি তো আপনাদের একদম বেসিকের কথা বলতেছি। তো অবশ্যই এগুলো আস্তে আস্তে আসবে যখন আপনারা এই কোর্স গুলো করবেন। ওইভাবে অনেকগুলো কোর্স অ্যাভেলেবেল আছে, আমাদের ইউনিভার্সিটি থেকে অনেক কোর্স অফার করা হয় শুধুমাত্র এই ওয়েব রিলেটেড। ওই কোর্স গুলো হচ্ছে আপনারা করতে পারেন, ওইখানে দেখবেন এগুলো আরো ব্রেকডাউন করে সুন্দরভাবে করা। আমার তো আজকে জাস্ট হচ্ছে আপনাদের একটা ওভারঅল ধারণা দিতেছি। অবশ্যই এই এতটুকু দিয়ে আপনার সব শেষ হয়ে যাবে বা অনেক কিছু হয়ে যাবে এরকম না। আমি মার্কেটটা বা আমি এই ডোমেইনটার সাথে আপনাদের জাস্ট একটা আইডিয়া দিতেছি। আর লাইভ কাজটা যখন করবো তখন আরেকটু চেঞ্জ করে, এখানে যেমন একদম ফিক্সড হয়ে আছে জিনিসটা, আমি চাইলেও এখন এখানে কোনো এডিট করতে পারতেছি না, বিকজ ইটস অ্যান ইমেজ। আর যখন হচ্ছে একটু কাজ করা যাবে, তখন আমরা হচ্ছে দেখতে পাবো যে কিভাবে কাজটা হইতেছে বা চেঞ্জ হইলে কি চেঞ্জটা হইতেছে। স্যার একটা প্রশ্ন আহ ছিল। জি স্যার বলেন। স্যার আপনি বললেন সিএসএস আর এইচটিএমএল দুইটা হচ্ছে একটা আরেকটার ওতপ্রোতভাবে জড়িত। এখন স্যার জি দুইটার নাম আলাদা কেন করলো? আমি যদি এইচটিএমএল এর ভিতরে সিএসএস করতে পারি, দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ কেন নামকরণ করা হয়েছে? আমি তো শুধু, যেহেতু দুইটা একই পেজে লিখতে পারতেছি, মানে একই ইয়েতে লিখতে পারতেছি, দুইটা তো একই ল্যাঙ্গুয়েজ করা যেত, আলাদা কেন করার কোনো আহ, আমাদের সুবিধা কি হয়েছে? কোশ্চেনের মধ্যে অ্যান্সার মূলত আমরা সুবিধার জন্যই আলাদা করছি। যদি একসাথেই থাকতো, মানে এখানে আপনি বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সবই অলমোস্ট সেম ফরম্যাটে। এখন আমি যদি এইচটিএমএল এর মধ্যেই সিএসএস দিলাম, যে সিএসএস ছাড়া আসলে এইচটিএমএল হবে না, ধরেন একটা লাইনই রাখলাম শুধু এইচটিএমএল, সিএসএস বলে দুনিয়াতে কিছু নাই, এখানেই লিখতে হবে, এখানেই ডিজাইন করতে হবে, এখানেই কাজ করতে হবে, তখন একটু বেশি প্যারা লাগতো। তো কাজের সুবিধার জন্য আমি ডিজাইনটাকে একটু আলাদা রাখলাম। And এখানে যেমন আমি ইন্টারনাল ডিজাইন করছি, আমি ওই হেডের মধ্যেই ডিজাইনটা দিচ্ছি। এটা না করে সিএসএস এর জন্য সম্পূর্ণ আলাদা একটা ফাইল করা যায়, এইচটিএমএল এর জন্য সম্পূর্ণ আলাদা একটা ফাইল করা যায়। ফাইলের মধ্যে শুধু লিঙ্ক করে দিলেই কাজ করে। তো ওই যে আলাদা ফাইল আচ্ছা, কাজ করার ডিজাইনটা আমি সব আলাদা করব, একটা সেপারেশন থাকবে। এই সেপারেশন করার জন্য যেটা আলাদাভাবে করা হয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার। যেহেতু কাজের স্পেসিফিকেশন আলাদা, তাই কাজটাও হচ্ছে আলাদা করা হয়েছে। ওকে স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে স্যার। আমরা কি ব্রেকে যাব এখন? আমাদের ফ্যাসিলিটেটর ম্যাডাম কি আছেন?
স্যার আমাদের 8টা থেকে ব্রেক হওয়ার কথা ছিল, 57 বাজে। তিন আমরা কি মিনিটের এখন মধ্যে জাভাস্ক্রিপ্টটা শুরু করলে শেষও হবে না, একদম মাঝখানে পড়ে যাবে। আমি মনে হয় ব্রেকের পরে আমরা ওইখানে 8টা 10-এ আসার কথা, তো আমরা না হয় একটু আগে থেকে শুরু করলাম ওকে তখন। স্যার। আহ ওকে স্যার। আহ তাহলে আমরা এখন ব্রেক নিচ্ছি। 8টার, যেহেতু 10-এ ব্রেক শেষ হওয়ার কথা ছিল, কিন্তু স্যার একটু আগে আপনাদের ছাড়ছেন, তো একটু আগে আসা লাগবে। আমরা 8টা 7-এর মধ্যে সবাই ইনশাল্লাহ আবার জয়েন হয়ে যাব। ইয়েস স্যার। Yes. ওকে, তার মানে আমরা সবাই টাইম মতো আসতে পারছি। ইয়েস। আচ্ছা, আমি আবার আমার স্ক্রিন থেকে শেয়ার দিতেছি। ওকে স্যার, আমরা তো মোটামুটি সবাই চলে আসছি। আমরা একটু আলোচনায় যাই। আমরা তো হচ্ছে এইচটিএমএল আর সিএসএস এই সম্পর্কে একটু জানলাম। তো এইচটিএমএল সিএসএস দুইজনে, একজন হচ্ছে কাঠামো তৈরি করতেছে, একজন হচ্ছে ডিজাইন করতেছে। তাহলে এই পুরো জিনিসটা কিসের মধ্যে আসতেছে? ফ্রন্ট এন্ড এর মধ্যে আসতেছে মূলত। কারণ ফ্রন্ট এন্ড তো ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে। ইউজার ইন্টারফেস কি, যেটা আমরা দেখতে পাই বা আমরা যেটা ইউজ করে যে এক্সপিরিয়েন্সটা পাই, পুরো জিনিসটাই দেখা যাইতেছে তাহলে ফ্রন্ট এন্ড এর ব্যাপারটার দিকে যাইতেছে। আর জাভা স্ক্রিপ্ট এখানে একটু আলাদা। এখানে জাভা স্ক্রিপ্ট দেখা যায় মূলত ব্যাক এন্ড এর দিকে একটু কাজ করে বেশি, বা সার্ভার সাইডের একটু কাজ করে, যেরকমটা আমরা জানতেছিলাম যে ব্যাক এন্ডটা দেখা যায় একটু ওয়েবসাইটটাকে ডাইনামিক করার ক্ষেত্রে কাজ করে, বা ওয়েবসাইটটাকে একটু ফাস্টার করতেছে। এখানে ফ্রন্ট এন্ডের কিছু কাজ চলে, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো একদম ফর্মাল ডেফিনেশনে যদি যাই, জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজড টু ক্রিয়েট এন্ড কন্ট্রোল ডাইনামিক ওয়েবসাইট কন্টেন্ট। এক্সাম্পল স্বরূপ বলছে, এনিথিং দ্যাট মুভস, রিফ্রেশ অর আদারওয়াইজ চেঞ্জ অন ইউর স্ক্রিন উইদাউট রিফ্রেশিং ইউ টু ম্যানুয়ালি লোড এ পেজ। আচ্ছা, আমরা কি এমন কোন ওয়েবসাইট কখনো ভিজিট করছি যে যে ওয়েবসাইটে ভিজিট করলাম, নেট চলে গেল, সাথে সাথে দেখাই দিতেছে যে 404 ইরোর, ওই ওয়েবসাইটের ডাটা চলে যেতেছে? এমন কোন ওয়েবসাইট আপনারা দেখছেন? আপনারা যদি কোনো জি ওয়েবসাইট স্যার। ভিজিট করেন হ্যাঁ আর নেট এরকম চলে তো যায়, অনেক। তাহলে কি জি স্যার, প্রায় সময় এটা দেখা যায়। অনেক ওয়েবসাইট আছে এরকম যে আমরা ভিজিট করতেছি, and এই সময় হয়তো আমাদের নেট চলে গেছে বা নেট বাফার করছে, সাথে সাথে ওয়েবসাইটে চলে গেছে। অথবা ওই যে পেজটা আছে, আমি শুধু ওই পেজটাতেই থাকতেছি। আর আরেকটা হচ্ছে যে কিছু ওয়েবসাইট আছে যে আমি ইউজ করতেছি, সামহাও নেট চলে গেছে, কিন্তু যেখানে আছি বা যতখানি লোড আছে তারপরেও কাজ করতেছে, মানে অতটুকুই কাজ করতেছে, এমন না যে নতুন ডাটা নিতেছে। তো এই যে যে কাজ করা, নেট যাওয়ার পরও নিজে নিজে, বা যে জিনিসটা হয় যে আহ, আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেটের যে ওয়েবসাইট গুলো থাকে লাইক ক্রিক বা ক্রিক ইনফো, এখানে দেখবেন প্রতিনিয়ত স্কোরটা আপডেট হইতেছে, আপনি রিফ্রেশ না দিলেও আপডেট হইতেছে। কখনো খেয়াল করছেন এটা? জি স্যার। কিভাবে আপডেট হয়? আপনার তো এখানে কেউ কাজ করতেছে না, কেউ রিফ্রেশ দিতেছে না। জি। এইখানে মূলত জাভা স্ক্রিপ্টের কাজ। স্ক্রিপ্টটা আপনার কোন রকমের ইন্টারফেস ছাড়াও সে আমার নিজে নিজে রিফ্রেশ করতে পারে, জি। নিজে নিজে লোড নিতে পারে। অথবা যদি কোনো একটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা অংশ আপনার পিসিতে লোড হয়ে যায়, তারপরে নেট চলে যাওয়ার পরেও সে আপনাকে ওই সার্ভিসটা দিতে পারে। এই কারণে জাভা স্ক্রিপ্ট দেখা যায় যে অনেক বেশি প্রচলিত চলতেছে। এন্ড জাভা স্ক্রিপ্ট এখানে বলা হয় যে ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এন্ড এইটা প্রোগ্রামিং সাইডেও যেরকম চলতেছে, ওয়েবসাইটও ওরকম চলতেছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধুমাত্র কন্টেক্সটের ক্ষেত্রে, বা দেখা যায় আমাদের হচ্ছে কোডিং এর ক্ষেত্রে কাজে লাগে, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে। কিন্তু এই ওয়েব ল্যাঙ্গুয়েজ গুলা দেখা যায় আমাদের ওয়েবসাইট বিল্ডিং এ কাজ করে। দুইটা দুই রকমের, কিন্তু এই জাভাস্ক্রিপ্ট দুইখানেই কাজ করে। আর এটা এত বেশি পপুলার হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইজি টু লার্ন।
জাভাস্ক্রিপ্ট এত কঠিন কিছু না। আমরা যে যখন ফ্রেমওয়ার্ক গুলা দেখলাম তখন বলতেছিলাম রিয়াক্ট জেএস, ভিউ জেএস বা অ্যাঙ্গুলার জেএস, এই যে যে জেএস জেএস বারবার আসতেছে, এই প্রত্যেকটা জেএস এরই ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে যেটার সাথে আমরা একটু কনফিউজ হয়ে যাই, সেটা হচ্ছে জাভা। তো জাভা জাভাস্ক্রিপ্ট দুটো কি এক জিনিস না, নাকি কোনো একটা সম্পর্ক আপডেট নাই। ভার্সন? একটার সাথে আর কোনো সম্পর্ক দুটো নাই। আলাদা। কেন স্যার, কোনো সম্পর্ক নাই কেন? তো ভিন্ন জিনিস। জাভাটা আগে ছিল, জাভাস্ক্রিপ্ট ওই জাভা ফেমাস হওয়ার কারণে নামটা অ্যাড করছিল, এরকম সেম জাভা নেম হচ্ছে দিছে। জাভাস্ক্রিপ্ট ওয়েব ল্যাঙ্গুয়েজ আর জাভা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ঠিক আছে স্যার। জাভা। জি স্যার বলেন। স্যার স্যার আমরা হচ্ছে আর জাভা স্ক্রিপ্ট বলতে স্যার আমরা যা পড়ছিলাম হচ্ছে স্যার, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ভাষা। অনেক সময় গেকে ব্রাউজারের ভাষা এটা বলা হয়। পেজ গুলোতে ইন্টার অ্যাক্টিভিটি প্রদানের লক্ষ্যে আর জাভা স্ক্রিপ্ট ইউজ হয়। আর হচ্ছে স্যার আর আর জাভা স্ক্রিপ্ট সাধারণত হচ্ছে এইচটিএমএল পেজ গুলোর সাথে আর আর সরাসরি কানেক্টেড থাকে স্যার। ওকে স্যার, যা শুনছেন মোটামুটি সঠিকই শুনছেন। তো জাভা আর জাভা স্ক্রিপ্ট আসলে এক জিনিস না। এখানে দেখা যায় জাভাটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগে, জাভা স্ক্রিপ্টটা যেরকম বললাম প্রোগ্রামিং প্লাস ওয়েবে কাজে লাগে। এন্ড জাভা স্ক্রিপ্টটা একটু সার্ভার সাইড দিয়ে কাজ করে, জাভার ক্ষেত্রে দেখা যায় সেটা ইউজার ক্ষেত্রে কাজ করে। অলমোস্ট বলতে পারেন যে দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস, কোনোভাবে এটার সাথে এটার একদম মিল আসে না। তো এটা জাস্ট ফর নলেজের জন্য বললাম। জাভা স্ক্রিপ্টে একদম কিছু বেসিক সিনট্যাক্স আছে, একটু আগে আমরা যেরকমটা এইচটিএমএল সিএসএস দেখলাম। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করে এরপরে কাজ করতে হয়। এখানে একটা ম্যাথমেটিক্স এর স্যাম্পল দেওয়া আছে যে আমরা ভেরিয়েবল, আচ্ছা এখানে জাভা স্ক্রিপ্টে নরমালি ভেরিয়েবল কয় রকম ভাবে ডিক্লেয়ার করা যায় জানি আমরা কেউ? বা কয় টাইপের ভেরিয়েবল হয়, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে তারা তো জানে। না ভাই, আমরা নর্মালি যারা ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা জানি না। জি জি, গুড, দুই নর্মাল ধরনের, লোকাল ভেরিয়েবল এন্ড গ্লোবাল ভেরিয়েবল। ওকে স্যার। আর ভেরিয়েবল টাইপ কয় রকমের হয়? দুই টাইপের, গ্লোবাল ভেরিয়েবল এন্ড লোকাল ভেরিয়েবল। ভেরিয়েবল আমাদের দুই রকমের হয়, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর যদি ভেরিয়েবল টাইপের কথা বলি তাহলে দেখা যায় জাভা স্ক্রিপ্টে 8 রকমের ভেরিয়েবল টাইপ আছে। স্ট্রিং, ক্যারেক্টার, ফ্লোট, বুলিয়ান, এরকম আরো অনেকগুলো আছে, আমরা একটু কাজ করতে গেলে দেখতে পারবো। তো এই যে যে ভেরিয়েবল গুলো আছে বিভিন্ন রকমের, এই ভেরিয়েবল কথাটার অর্থ কি? ভ্যালু চেঞ্জ হয়, ফিক্সড ফিক্সড ভ্যালু না। আর যা ভ্যালু চেঞ্জ হয়। আর যেটাতে ভ্যালু স্টোর করে রাখা হয়। ওকে স্যার, ভেরিয়েবল কথাটা মূলত ওই কন্টেনারের মতো, কন্টেনার যেমন জিনিসপত্র রাখে, ভেরিয়েবল হচ্ছে এরকম জিনিস যেখানে আমরা ভ্যালু অ্যাসাইন করি, এইটা ডাটাটাকে স্টোর করে। তো জাভা স্ক্রিপ্টে এরকম ভ্যালু ডিক্লেয়ার করা 4টা ওয়ে আছে। এই 4টা ওয়েতে হচ্ছে অটোমেটিক্যালি ইউজিং বার, লেট, কনস্ট, প্রয়োজন অনুযায়ী আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালু বা ডিফারেন্ট টাইপের ডিজাইন আমরা ইউজ করি। আর ডাটা টাইপ কি জিনিস স্যার? ডেটাটা দুই প্রকার হবে না, প্রিমিটিভ নন প্রিমিটিভ। প্রিমিটিভ, নন প্রিমিটিভ, ওকে স্যার। আর জাভা স্ক্রিপ্টে মূলত ডাটা টাইপ 8 রকমের থাকে। ডাটা টাইপ বলতে কি বোঝায়, আমরা যে ডাটা নিয়ে কাজ করব। যেমন আমি আমার নাম বললাম, আমার নামটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা, আমি কিছুই বললাম না, আমার জায়গাটা ফাঁকা, ওটাকে নাল ডাটা বলতেছি। কোনো একটা সিম্বল ইউজ করলাম, কোনো একটা অবজেক্ট ইউজ করলাম, বা এমন কিছু একটা করলাম যেটা আসলে ডিফাইন্ডই না, অথবা শুধু ইয়েস নো ইউজ করলাম যেটা বুলিয়ানের মধ্যে আসতেছে। তো এইরকম ভাবে জাভা স্ক্রিপ্টে টোটাল 8 টাইপের ডাটা ইউজ করা হয়, যেটা আপনাদের লিস্ট দেওয়া আছে দেখতেছেন। এন্ড এই ডাটা টাইপ আমাদের ডাটার উপরে বেস করে চেঞ্জ হতে থাকে। আর আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে অপারেটরস। অপারেটরস এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কাজগুলো করি, আমাদের দেখা যায় যোগ বিয়োগ, যদি ম্যাথমেটিক্যাল এর ক্ষেত্রে আসি বা অ্যারিথমেটিক এর ক্ষেত্রে আসি, অ্যারিথমেটিকের এই যে যেহেতু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলসো ওয়েব ল্যাঙ্গুয়েজ, তো ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক্যাল অপারেশন সে সলভ করে, সেখানে অ্যারিথমেটিক্যাল যে অপারেটর গুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ,
কম্পারিজন, এই অপারেটর গুলো যেমন কাজ করে ওই রকম হচ্ছে স্ট্রিং অপারেটর কাজ করে, যেমন একটা নামের সাথে আরেকটা নাম অ্যাড করা, একটা লেখার সাথে আরেকটা লেখা অ্যাড করা। তারপরে কম্পারিজন অপারেটর আছে, যে কে কার সাথে বড় বা ছোট, গ্রেটার দেন, লেস দেন, নট গ্রেটার দেন, নট লেস দেন, এরকম যে আমাদের কম্পারিজন গুলো থাকে, এই কাজগুলো এই অপারেটর গুলো করতেছে। তারপরে লজিক্যাল অপারেটর, লজিক্যাল যে ফাংশন গুলো থাকতেছে এই ফাংশন গুলাতে এই কাজ করতেছে। বিটওয়াইজ অপারেটর, ডাবল শিফটিং এর ক্ষেত্রে যে কাজগুলো হয় এই কাজগুলো দেখা যাচ্ছে বিটওয়াইজ অপারেটর করে। এরকম আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা ডাটা টাইপ, ভেরিয়েবল এবং অপারেটর ইউজ করে থাকি। ওকে, আরেকটা জিনিস আছে, যে রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ডিজাইন। এখানে যে কথাটা থাকে সেটা হচ্ছে হোয়াট ইজ রেসপন্সিভ। ওয়েবসাইটে কি নিজে নিজে রেসপন্স করবে? তো হচ্ছে স্ক্রিনের ডিসপ্লের সাইজ অনুযায়ী এই ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে, সাইজ চেঞ্জ হবে, অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ সাইজ হবে। অনুযায়ী চেঞ্জ হবে। ওকে স্যার, আর কেউ? আমার মনে হয় দুই একজনই খালি অ্যান্সার দিতেছি আমরা স্যার। রেসপন্স রেসপন্সিভ বেসিক্যালি আমরা যখন মানে পিসি টাইপ ওয়েবসাইট বানাই, সো এটা মোবাইলের জন্য ম্যাক্সিমাম সময় ইউজ করা যায় না কিংবা কষ্টকর হয়। সো ওই টাইপের জন্য যেহেতু বোথ মোবাইল এন্ড অলসো ল্যাপটপ এন্ড অলসো ট্যাবলেটের জন্য সহ যাতে খুবই ইজিয়ার হয় যাতে ব্রাউজ করার জন্য, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মূলত রেসপন্সিভ ডিজাইন। জি স্যার, রেসপন্সিভ বলতে বোঝায় যে যে ভালো রেসপন্স করতে পারে। এখন কথা হচ্ছে রেসপন্সটা কিভাবে হয়? আমার ওয়েবসাইট তো ফুলি ফাংশনাল, তাহলে আমার রেসপন্সের আলাদা কি আছে? এখানে রেসপন্সের আলাদা ব্যাপার হচ্ছে যে আমি তো সবসময়, যেমন আপনারা এই জুম মিটিং এ সবাই তো একই রকম ডিভাইস থেকে জয়েন করেন, কেউ ট্যাব থেকে জয়েন হয়েছে, কেউ মোবাইল থেকে জয়েন হয়েছে, কেউ পিসি থেকে জয়েন হয়েছে। আবার যদি টেকনোলজি আরো আপডেট হয়, দেখা যাবে আরো কোনো ডিভাইস চলে আসছে যেটা ছোট বা বড় আমরা হয়তো বা এখনো চিন্তাও করতেছি না। এইরকম স্ক্রিন সাইজের উপরে ডিপেন্ড করে দেখা যায় যে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটাও চেঞ্জ করার দরকার হয়। আদারওয়াইজ দেখা গেলো আমি একটা ওয়েবসাইট ডিজাইন বানাইলাম যেটা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবই দিলাম, এন্ড এটাকে রেসপন্স করা হলো না। তো রেসপন্সিভ না করার কারণে আমি এটা ডেস্কটপ ওয়েবসাইট বানাইলাম বা একটা ল্যাপটপের মাপে বানাই দিলাম যে এই স্ক্রিন সাইজে আসলে এইখানে হোম বাটন, এইখানে সার্চ বাটন থাকবে। কিন্তু যখন ওইটা আমি যখন মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে যাব তখন দেখা যায় হোম বাটন আর নাই, অথবা হোম বাটনই পুরো মোবাইলের স্ক্রিন জুড়ে আছে, সার্চ বাটন নাই, বাকি নেভিগেশন বাটন নাই। এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটার জন্য এই রেসপন্সিভ ওয়েবসাইট মূলত এত দামি একটা ব্যাপার থাকে। তার মানে স্যার রেসপন্সিভ ডিজাইন যেটা সেটা জি কি ম্যাম বলেন। ইউজার ফ্রেন্ড একটা হচ্ছে ডিজাইন বোঝাচ্ছে, যেটা হচ্ছে আমরা ফোন কম্পিউটার দুইটাতেই মানে ভালোভাবে সহজভাবে ইউজ করতে পারবো। জি ম্যাম, তাই বোঝাইতেছে যে রেসপন্সিভ ডিজাইন ক্যান হেল্প ইউ সলভ এ লট অফ প্রবলেম ফর ইউর ওয়েবসাইট। তো প্রবলেম গুলো তো একটু আগে বললাম ওরকম টাইপের। ইট উইল মেক ইউর সাইট মোবাইল ফ্রেন্ডলি, ইমপ্রুভ দ্য ওয়ে ইট লুকস অন ডিভাইস। এমন না যে আপনি যদি রেসপন্সিভ না বানান ওই ওয়েবসাইটটা হচ্ছে মোবাইলে বা হচ্ছে ডেস্কটপে চলবে না, চলবে, বাট ওটার যে এক্সপিরিয়েন্স হবে এটা খুবই বাজে হবে। এটা যে ইউজার ইন্টারফেসটা হবে ওই ইউজার ইন্টারফেসটা ফ্রেন্ডলি থাকবে না তখন আর। তো এই প্রবলেম গুলো হবে। এটা এই কারণে যে বোথ স্ক্রিনের জন্য, যেটা লার্জ বা স্মল স্ক্রিন হয়, যদি কোনোদিন টেকনোলজির আপডেটে আমাদের স্মার্ট ওয়াচের মধ্যেও ওয়েবসাইট লোড হওয়া শুরু হয় তখন দেখা যাবে ওইখানেও সে রেসপন্সিভ থাকবে ওই স্ক্রিন সাইজের জন্য। তো এইটা ভিজিটর যারা থাকে তাদের জন্য খুব বেশি হেল্পফুল একটা ওয়ে থাকে। এন্ড এইভাবে যদি আপনি না করেন তাহলে দেখা যাবে ওই যে যে বলতেছিলাম একদম সেশনের শুরুতে, যে সময়ের সাথে সাথে যদি আপনি আপডেট না করেন আপনার ওয়েবসাইট সময়ের সাথে সাথে হারায় যাবে। আপনি রেসপন্সিভ করতেছেন না, আরেকজন রেসপন্সিভ করতেছে, আর নতুন কোনো ভালো একটা টেকনোলজি আসছে যেটা দেখা যাইতেছে নতুন কোনো ভালো একটা ডিভাইসে চলতেছে, তো আপনার ওয়েবসাইট ওখানে চলবে না কারণ সে রেসপন্সিভ না, স্ক্রিন সাইজ অনুযায়ী নিজেকে আপডেট করতে পারে না। ওকে, তো রেসপন্সিভ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। থিওরিটিক্যাল যদি বলি, আমার মোটামুটি থিওরিটিক্যাল কমপ্লিট। আমরা যদি একটু ডেমোর দিকে যাই, আমি আপনাদের হচ্ছে একটা লিংক শেয়ার করি। আহ,
আমার এখান থেকে লিঙ্কটা সেন্ড হইতেছে না। আই ডোন্ট নো এখান থেকে সেন্ড হইতেছে না কেন। আচ্ছা, প্রবলেম নেই, আগে আমরা একটু দেখি, আমি লিঙ্কটা আপনাদের না হয় পোস্টের কাছে দিয়ে দেবো, উনি আপনাদের সাথে শেয়ার করে দেবে, প্রবলেম হবে না। এই স্ক্রিনটা আমি একটু অফ করতেছি। ওকে স্যার, এখানে মূলত এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগের মোটামুটি একটা কম্বিনেশন রাখা আছে, এন্ড প্রত্যেকটা ট্যাগের নাম, কোড এক্সাম্পল এবং হচ্ছে ব্রাউজার ভিউতে কেমন হবে এরকম একটা। যদি আমরা এখানে ব্রাউজার ভিউ দেখাইতেছি না, ব্রাউজার ভিউর জন্য আমরা সাইডের একটা ট্যাব দেখাবো। তো ফার্স্টে একটু দেখেন যেগুলো নিয়ে কথা বলতেছিলেন, এখানে মোটামুটি সব রকমের ট্যাগ আছে। Dear participant, Am I audible, Shravan? yes, sir, you are. থ্যাংক ইউ স্যার। আমি একটা লিঙ্ক শেয়ার করছি, দেখেন এখন ওকে আছে। আমার স্ক্রিন কি সবার কাছে ভিজিবল? Yes, sir. ইয়েস স্যার। আমি এই পেজের লিঙ্কটাই মূলত আপনাদের সাথে শেয়ার করছি, যে সবগুলো ট্যাগ এবং তার কমেন্টস এর যে ব্যাপারটা থাকে, এগুলো হচ্ছে মূলত এইচটিএমএল ট্যাগ। এন্ড এই এইচটিএমএল ট্যাগেরই দেখা যাবে সিএসএস ভার্সন আছে, সিএসএস এও এই জিনিসগুলো মূলত ইউজ হয়। কিছু ট্যাগ আছে একদম স্পেসিফিক। তো ফার্স্টে যেটা দেওয়া আছে কমেন্টস ট্যাগ, এটা মূলত একটা কমেন্টস লাইন করার জন্য কাজে লাগে। আমি তারপরে হচ্ছে এ ট্যাগ, এটাকে বলতেছে অ্যাঙ্কর ট্যাগ। তো ট্যাগের নামগুলা বা ট্যাগ হচ্ছে আপনাদের মুখস্থ করতে হবে এরকম কিছু না, যে এই অ্যাঙ্কর ট্যাগ মনে রাখতে হবে। এগুলো আপনারা যখন নিয়মিত প্র্যাকটিস করবেন, কাজ করতে করতে অত মুখস্থ হয়ে যাবে। অত মুখস্থ না হলেও প্রবলেম নেই, আপনারা নিয়ে সাইডে থেকে ইউজ করতে পারবেন। আর যদি ইফিশিয়েন্ট এবং দ্রুত কাজ করতে চান, তাহলে অবশ্যই এগুলো মনে রাখাটা জরুরি। তো এখানে আমাদের লেখার মধ্যে যদি দেখেন, প্রথম দুইটার যদিও আউটপুটের ব্রাউজার ভিউ দেওয়া নাই, আর ট্যাগে যদি একটা বি ট্যাগ ইউজ করেন সেটা বোল্ড হয়ে যাবে। এন্ড এইভাবে মূলত ইউজ করা হয়, বি ট্যাগের মাঝখানে অ্যাজ অ্যান এক্সাম্পল লেখা আছে, যে আউটপুটে এক্সাম্পলটা একটু বোল্ড হয়েছে। সেম বডি ট্যাগ, আমরা প্রথমে বলছিলাম যে বডি ট্যাগের মধ্যে মূলত আমাদের পেজের সকল কন্টেন্ট গুলো লোড করা থাকে। বিয়ার ট্যাগ দ্বারা লাইন ব্রেক নিতেছে, সেন্টার ট্যাগে হচ্ছে লেখাটা মাঝখানে চলে আসতেছে, এরকম অনেকগুলো ট্যাগ ইউজ আছে। তার মধ্যে যদি দেখেন লিস্ট, হেডিং এর যে ট্যাগটা বলছিলাম, যে হেড 1 থেকে 6 পর্যন্ত আছে, প্রথম ট্যাগটা যত বড়, তারপরে আস্তে আস্তে আরো ছোট হইতে থাকছে ট্যাগ গুলা। টোটাল এই 6 পর্যন্ত ট্যাগ গুলো আছে। এরপরে হরিজন্টাল লাইনের কথা তো বললাম। এছাড়া ইমেজ ট্যাগটা আমাদের খুব বেশি দরকার হয়, আমরা যদি কোনো ইমেজ লোড করতে চাই, যেখানে হচ্ছে ইমেজ সাইজটা কত হবে, উইডথ কত হবে, ওইটা হচ্ছে আমরা করতে পারি, আহ ঠিক করে দিতে পারি আমাদের নিজেদের। একটা ফর্ম ডিজাইন করা হইতে পারে। এন্ড এই জিনিসগুলো সব মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। ফিক্স একটা অংশের উপরে আসলে ওয়েবসাইটটা দাঁড়ায় না। আমার একটা ওয়েবসাইটে হয়তো বা আমি লেখাটা দিব মাঝখানে, তারপরে একটা
ইনপুট ফিল্ড দেবো, যেখানে মানুষজন কোনো কিছু লেখা সার্চ করবে অথবা কোনো একটা কমেন্টস লেখা সাবমিট করবে। তো তখন আমাদের দেখা যাবে ইনপুট ফিল্ডটার দরকার হইতেছে। তারপরে লিস্টের দরকার হয়। লিস্ট দুই রকমের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট আমরা ইউজ করতে পারি, আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারি। ডাটাবেসের কানেকশনটা করি আমাদের পেজের সাথে, তখন হচ্ছে এই লিঙ্ক ইউজ হয়। মার্কিউ টেক্সট টা খুব সুন্দর। মার্কিউর ক্ষেত্রে যেটা হয়, আমরা সংবাদ শিরোনাম দেখি না, যে লেখা যাইতে থাকে একের পরে। কখনো সংবাদ শিরোনাম দেখছি টিভিতে? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার, ইয়েস। আমরা যদি কোনো লেখার আগে এবং পরে হচ্ছে মার্কিউ টেক্সট অ্যাড করে দিই, তাহলে টেক্সটটা স্ক্রল হতে থাকবে অলওয়েজ, এই সংবাদ শিরোনামের মতো যাইতে থাকবে। তো এখানে একটা বড় টেক্সট রেখে আমরা মার্কিউ টেক্সটটাকে দিতে পারি। এরকম স্যার, আসলে একটা একটা করে তো আসলে টেক্সট সব বলা পসিবল না, এই ক্ষেত্রে দেখা যাবে যে পুরো একটা কোর্সই হয়ে যাবে ওয়েবে। তো ওইটার দিকে না যেয়ে আমরা একটু বেসিকের দিকে যাই এবং এই কাজগুলো, কয়েকটা কাজ একটু দেখি। তো এগুলো মূলত লিস্টের ক্ষেত্রে লাগে, লিস্টটা অনেক বেশি কাজে আসে। হ্যান্ডস অন কাজের দিকে যাই। আচ্ছা, মোটামুটি কাজের জন্য একটা অনলাইন এডিটর যেখানে হচ্ছে কাজ করা যাবে আমাদের। এখানে যে কাজগুলো আপনাদের স্লাইডে দেখানো ছিল, ওই কাজগুলো মূলত করা। যে আমি একটা ডক টাইপ দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা একটা HTML এর ফাইল, এটার মধ্যে একটা স্টার্টিং ট্যাগ থাকতেছে এন্ড সবার লাস্টে এটা একটা ক্লোজিং ট্যাগ থাকবে। এন্ড স্টার্টিং ট্যাগ এর ক্ষেত্রে একদম ফ্রেশলি একটা ব্র্যাকেটের মাঝখানে লেখা থাকবে, ক্লোজিং এর ক্ষেত্রে একটা ব্যাকস্ল্যাশ এক্সট্রা থাকবে। তো তারপরে আমি হেড দিলাম, হেডের মধ্যে হেডটাকে ক্লোজ করলাম। এই অংশটুকু মূলত হেডের অংশ, ঠিক আছে। এখানে হেডের ভিতরে আমি একটু ডিজাইন রাখছি, যে ডিজাইনটার কারণে ডিজাইনটা আসতেছিল। যেমনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের লেখাগুলা একটু থাকবে, টাইটেল থাকবে, এই যেগুলো জাস্ট নর্মাল করা। তো দেখেন, প্রথমে যদি আমরা একদম এখানে আসি, যে আমাদের 6টা হচ্ছে কি বলে এটাকে, 6টা হেডিং পেজ, এবং 6টা হেডিং এর জন্য হেডিং গুলা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আসতেছে। তারপরে হচ্ছে উম, যেটা নর্মালি আছে, জাস্ট নর্মাল প্যারাগ্রাফ, এটা একটু বড় আছে বিকজ ফন্ট সাইজ, আর ফন্ট সাইজ আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি, 40 দিই, রান করলে দিস ইজ নর্মাল প্যারাগ্রাফ, একটু বড় আসবে। শুধুমাত্র পি এর আন্ডারে যে লেখাগুলো থাকবে, যেহেতু এই ডিজাইনটা শুধুমাত্র পি এর জন্য দেওয়া হয়েছে, তো পি এর আন্ডারে যে আমাদের টাইটেলটা আপাতত দরকার নেই, না রাখি। ওকে, যদি একদম লাইন বাই লাইন যাই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। আপনারা যারা বলতেছিলেন যে আমরা কালার মুখস্থ রাখতে পারি না, ওই ক্ষেত্রে যে প্রবলেম হয়, আপনি জাস্ট আপনার বেসিক কালারের নামটা দিলে হবে। যদি আমরা গ্রিন করে দিই, রান করি, দেখা যাবে পুরো ব্যাকগ্রাউন্ডটা গ্রিন। এটাকে যদি আমরা স্পেসিফিক কোনো অংশের কালার করতে চাই, যেমন H1 এর জন্য আমরা একটা কালার করছি, H1 এর জন্য কালার দিয়েছি হোয়াইট। এই কারণে H1 এর যে লেখাটা আছে, H1 এর মধ্যে আছে দিস ইজ হেডিং 1। তো দেখেন বাকি হেডিং গুলা একই সাথে দেওয়ার পরও এগুলো বাকিগুলো ব্ল্যাকে আছে, কিন্তু H1 টা হোয়াইটে আছে। তো এটা হোয়াইটের বদলে আমি যে কালার দিব ওই কালারে আসবে, হোয়াট এভার ইটস রেড। যদি রান করি, রেড হয়ে যাবে। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া আছে, আমি যেটা বলতেছিলাম, সেন্টারের বদলে এটা লেফট অ্যালাইনও হইতে পারে, রাইট অ্যালাইনও হইতে পারে। তো যদি আপনি কোনো অ্যালাইন ফিট করে না দেন, তাহলে সেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট লেফট অ্যালাইনে থাকে, আদারওয়াইজ আপনাকে ভাগ করে দিতে হবে। সেম হচ্ছে পি এর জন্য দিচ্ছি, যে ফন্ট সাইজ, এই জিনিসটা এক্সটার্নাল লিঙ্কেও করা যেত, যেটা আমি বারবার বলতেছি, বাট একদম বেসিকের জন্য আমি আর এক্সটার্নাল কোনো লিঙ্কে যাইতেছি না। ওকে স্যার, এরপরে স্টাইলটা মূলত এখানে শেষ করে দিচ্ছি, কারণ বেশি স্টাইল করতে গেলে আরো বড় হবে। এরপরে বডি পার্টে আসি। বডি পার্টের মধ্যে হচ্ছে আমাদের সকল ধরনের কোডটা কন্টেন করে, বা সকল ধরনের কোড সে হোল্ড করে। তো
তো আমরা লেখার সময় গুড প্র্যাকটিস হচ্ছে যে আমরা অলওয়েজ কমেন্টস করে করে লিখবো কি কাজ করতেছি, যেন আমার কোড দেখলে আরেকজনের জিজ্ঞেস করতে না হয় যে আসলে এটা কিসের কাজ অথবা এই কাজটা কোথায় হয়েছে। তো কমেন্টস করার জন্য আমরা কি ট্যাগ দেখছিলাম স্যার? একটা এক্সক্লেমেটরি সাইন আর ডাবল ডট। তো এখানেও দেখেন আমি এরকম একটা কমেন্টস লাইন রাখছি, এই জায়গাটা হচ্ছে মূলত কমেন্টস এর জন্য। আমি যদি এই জায়গাটা কেটে দিই, দেখেন লেখাটা কত সুন্দর আবার রেড এন্ড ব্লুতে চলে আসছে। এই লেখাটা কি এখনো দেখা যাচ্ছে কোনো জায়গায়? visit google.com আউটপুটে দেখা যাচ্ছে, এই সাইটটা হচ্ছে আমাদের মূলত আউটপুট। নো স্যার। আপনি যা কমেন্টস লাইনে রাখবেন তার কোনো কিছুই আউটপুটে শো করবে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। তো Yes. আমরা যে লেখাগুলো মূলত আমাদের কোডে রাখতে চাই, কিন্তু যে লেখাগুলো আমরা চাই না বাকি ভিজিটররা দেখুক, ওই লেখাগুলো বা ওই কাজটা আমরা মূলত কমেন্টস লাইনে রাখি। তো গুড প্র্যাকটিস হচ্ছে কমেন্টস লাইন প্রত্যেকটা অংশে রাখা। তো দেখেন এখন যদি আমি কমেন্টস লাইনটা উঠাই দিই এবং এই কোডটা রান করি, তখন দেখেন এখানে visit google.com চলে আসছে। গ্রিন কালারের জন্য দেখা যাচ্ছে না, আমরা একটু কালারটাকে চেঞ্জ করি। কি কালার দেওয়া যায় বলেন? হোয়াইট, টমেটো। টমেটো, ওকে স্যার। হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করলে একটা প্রবলেম, এইচ ওয়ান এর লেখাটা আগে হোয়াইট ছিল, এখন তো চেঞ্জ করে রেড করছি, দ্যাটস ওয়াই এটাও দেখা যাচ্ছে। এখন দেখেন এখানে visit google.com দেওয়া আছে। আপনি যখন একটা ট্যাগ ইউজ করবেন, এ মিনস অ্যাঙ্কর ট্যাগ যেরকম বলছিলাম, এখানে মূলত লিংক অ্যাড করা হয়। আপনার একটা ওয়েবসাইট থেকে থাকে না যে এখানে ক্লিক হেয়ার এন্ড ক্লিক করলেন অন্য একটা ওয়েবসাইটে চলে গেল, সেম জিনিসটাই আপনি আগে প্রথমে টার্গেট থাকতে হবে যে কোথায় নিতেছেন। এই টার্গেট না দিলেও কাজ করে, বাট গুড প্র্যাকটিসে টার্গেটটা দিবেন, তাহলে নতুন একটা ট্যাব অন করবে। আর যদি টার্গেট না দেন, এখানেই অন হয়ে যাবে, এই জায়গাটাই লোড নিয়ে নেবে নতুন ট্যাব। তারপরে হচ্ছে এইটারে, যেটা মূলত হাইপার রেফারেন্স দিবেন, এন্ড তারপরে আপনার যে ওয়েবসাইটটা থাকে সেটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেবেন, একদম হুবহু। এটাতে ঠিক হইতে হবে, যদি ভুল হয় তাহলে দেখা যাবে 404 কানেকশন এরর দেখাবে। তো আপনি যে ওয়েবসাইটে যেতে চান ওয়েবসাইটটা দিবেন এন্ড একটা ক্লোজ। একটা ক্লোজ মিন্স এই পুরো জিনিসটা কিন্তু এর মাঝখানে হইতেছে, ইনিশিয়াল ট্যাগের মাঝখানে হইতেছে। এন্ড তারপরে আপনি ওখানে যে লেখাটা দেখাতে চান, যে লেখাটা আমি মূলত দেখছি visit google.com, এটা visit google.com না হয়ে যেরকমটা খুব কমন থাকে যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার লেখা থাকে, তাহলে ক্লিক হেয়ার লেখাটা চলে আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার একদম google.com এ নিয়ে আসবে। ওকে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। জি স্যার। আপনাদের একদম ঝিমাই পড়া রেসপন্স পাওয়া যাইতেছে, কেন বলেন তো? খুব বেশি বোরিং হয়ে গেছে নাকি না খুব স্যার। বেশি না স্যার। লম্বা না হয়ে স্যার, গেছে? অনেক না ইনফরমেশন স্যার। ক্লাস। না স্যার। তাহলে এত রেসপন্স কেন লো হইতেছে? একটু রেসপন্স করবেন স্যার, আদারওয়াইজ অফলাইন হইলে হয়তো বা এরকম বলতাম না। অনলাইনের ক্ষেত্রে যে একটু আপনাদের দেখতে পাইতেছেন, আপনারা কতটুকু বুঝতেছেন আমি এটাও বুঝতেছি না। আমার জন্য খুব বেশি পেইন হয়ে যায় যে আমি বুঝতেছি না আমার অডিয়েন্সটা কেমন নিতেছে। ওকে স্যার, এরপর পি ট্যাগ তো বলছিলাম, আপনাদের স্লাইডেও এক্সাম্পল দেখাইছিলাম। যদি আমরা পি ট্যাগ দিই তার মধ্যে হচ্ছে লেখাটা থাকবে, আর যদি এর মাঝখানে আমরা বিআর ইউজ করি তাহলে প্রত্যেকটার জন্য একটা ব্রেক আসবে। যদি বিআরটা না থাকতো, এখানে বিআরটা সরাই দিই, তাহলে দেখবেন যে ব্রেকস এর পরে যে লাইনটা ছিল এখানে আর ব্রেকস থাকবে না, ব্রেক চেনে টেক্সট চলে আসবে। তো এইরকম মূলত এখান থেকে যদি আমরা কিছু ট্যাগ আরো নেই, অর্ডার লিস্ট, আপনারা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, যে স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে মূলত পাবেন। সাথে দেখেন এখানে যদি ইমেজ অ্যাড করার দরকার, কেউ একজন আনমিউট করা চাই, যদি কোশ্চেন না থাকে আমরা মিউট হয়ে যাই। ওকে স্যার, আমরা খুব বেশিক্ষণ আর নিব না, আমার অলমোস্ট লেকচার শেষের দিকে। আহ, এরপরে যেটা আছে স্যার, আমরা যদি একটা ইমেজ অ্যাড করতে চাই, আমাদের অনেক সময় দেখা যায় যে নিজেদের পোর্টফোলিওর ক্ষেত্রে
নিজেদের ছবি অ্যাড করতে হয়, বা হচ্ছে কোম্পানি থাকলে কোম্পানির লোগো অ্যাড করতে হয়, আদার্স আদার্স ছবির দরকার হয়। ই কমার্সের জন্য তো পুরোটাই ছবির উপরে ডিপেন্ড করে। তো সেইখানে এই ইমেজ দিবেন, ইমেজের একটা সোর্স দিবেন, এই ইমেজের সোর্স, তারপরে হচ্ছে আপনার যদি ইমেজটা কোনো কারণে লোড হইতে না পারে, সামহাও ধরেন ইমেজটা নাই, তখন হচ্ছে অল্টারনেটিভ কি লেখা থাকবে ওই লেখাটা দিবেন, ইমেজটার সাইজ এবং উইডথটা দিবেন, তাহলে আউটপুটে আপনারা একটা ইমেজ পাবেন। তো এখানে যদি ইমেজটা না থাকতো তাহলে লেখা দেখাতো গার্লস ইন জ্যাকেট। ধরেন আমি বানানটা ভুল করে দিই একটু ইচ্ছা করেই, রান করলাম, এখানে দেখেন ইমেজটা মূলত নাই, ইমেজের জায়গাটা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, এখানে থাকবে ইমেজ জ্যাকেট। এন্ড এটার সাইজ আমরা আমাদের মতো করে সেট করতে পারি, যদি লোগো হয় তাহলে সেটা খুব ছোট হবে, যদি লোগো না হয় তাহলে বড় হইতে পারে, যদি পুরো একটা আমরা সেকশন নেই। স্যার ফটোটা যদি কোনো সার্কেলের ভিতরে রাখতে চাই, এখানে তো স্যার ওয়াইড আর হচ্ছে সার্কেলের ভিতরে যদি রাখতে চাই, স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার নাই, একটু যদি মাউথ পিসটা কাছে নিয়ে বলবেন। কোনো যদি সার্কেলে রাখতে চাই মানে গোল করে রাখতে চাই তাহলে। সরি স্যার আমি বুঝি নাই, আপনি একটু স্যার, কি লিখে দিবেন? ও বলতে চাচ্ছে যে আমরা ছবিটা যদি একটা সার্কেলে রাখতে চাই তাহলে কি করব? স্যার এখানে জাস্ট হচ্ছে সার্কেল অ্যাড করে দিলেই হবে। আপনাদের এই ইমেজ ভিউটা কয়েক রকম ভাবে করা যায়, আমরা স্কোয়ার ভিউতে রাখতে পারি, সার্কেল ভিউতে রাখতে পারি, অথবা অনেক সময় দেখা যায় যে যদি আমরা স্ক্রল করি বা মাউসটা নেই তখনই শুধুমাত্র লেখাটা আসবে, সেখানে ট্যাগ আছে, ওইগুলো ডিপেন্ড করে ট্যাগের উপরে আপনি যে ট্যাগ গুলো ইউজ করবেন, এই ট্যাগ গুলোর মূলত কাজ করবে। তো এইগুলো যদি আমরা কাজ করি তো এই জিনিসগুলো আসে। আমরা ব্যাক টু প্রেজেন্টেশন। স্যার যেরকম বলতেছিলাম যে এরকম আসলে আহামরি কঠিন কিছুই না, ডিপেন্ডস করে যে প্র্যাকটিসের উপরে। যতখানি প্র্যাকটিস যাবে এন্ড আমাদের ওই কল্পনার সাথে আমরা যত মিলাবো যে কিভাবে আমরা ডিজাইন করতে চাই, লোগোটা কোথায় দিব, লেখাটা কোথায় দিব, তারপরে হচ্ছে ইমেজটা কই আনবো, এইরকম ভাবে আপনি আপনার কল্পনার মতো করে সাজায় নেবেন। ওকে স্যার, আমি যদি বলি আমার দিক থেকে লেকচার মোটামুটি এন্ড। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে। আর এতক্ষণ যে কাজগুলো দেখাইলেন এই কাজগুলো আমরা কোথায় প্র্যাকটিস করতে পারি? স্যার এগুলো হচ্ছে অনলাইন এডিটর আছে, অফলাইন এডিটর আছে। আপনারা অফলাইন এডিটরে কাজ করতে পারেন, অনলাইন এডিটরে কাজ করতে পারেন। আমি যেটা দেখাইছি এটা মূলত অনলাইন একটা এডিটরে দেখাইছি। এছাড়া সাবলাইম টেক্সট আছে, ভিএস কোড আছে, এমন আরো অনেকগুলো ওয়েব পাবেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, স্যার, জি বল। হ্যাঁ স্যার, স্যার আমার স্যার কোশ্চেন হচ্ছে স্যার যে স্যার দেখা যায় স্যার হচ্ছে মানে জব ফিল্ডে স্যার আমি সবকিছু মানে বুঝতে পারি না, একদম প্র্যাকটিক্যাল